ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পৌষের সকাল, মিষ্টি রোদে চারদিকে ভরে উঠেছে। বাচ্চারা উঠোনে বসে বল খেলছে। গ্রামের বাড়ি তো, এক বাড়িতে অনেকগুলো ঘর। বাড়ির বড়রা সব রান্নার বান্নার তোড়জোড়ে ব্যস্ত। আজ এত বছর পর বাড়ির একমাত্র মেয়ে বাড়িতে ফিরছে। আজ থেকে ২৭ বছর আগে তার পছন্দের মানুষের হাত ধরে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর আর এ বাড়ির কেউ তাহমিনার, এ বাড়ির মেয়ে, সাথে যোগাযোগ করেনি। কেউ তাহমিনার সাথে যোগাযোগ করতে চাইলেও তাহমিনার বাবা আজিজুল শিকদার যোগাযোগ করতে দেয়নি। আজ আজিজুল শিকদার মৃত্যু শয্যায়। এই শেষ সময়ে মেয়ের উপর থেকে তার রাগ পড়েছে। শেষবারের মতো নিজের একমাত্র মেয়েকে একবার দেখতে চেয়েছে। সব অভিমান ভেঙে আজ মেয়েকে আপন করে নিতে চাইছে। বাবার সেই সময়ের কথা শুনে তাহমিনাও আর নিজেকে ধরে রাখতে পারেনি। ঢাকা থেকে স্বামী সন্তানদের নিয়ে আজই আসছে বাবার কাছে। উঠোনে বুড়ো এক দামড়ি মেয়েও বাচ্চাদের সাথে ব্যাট বল খেলছে। সে হলো তারিন, আজিজুল শিকদারের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে তারিক শিকদার, ছোট ছেলে তায়েব শিকদার, আর মেয়ে তাহমিনা। তারিন তারিক শিকদারের বড় মেয়ে। তারিনের ছোট একটা ভাই আছে, 9ম শ্রেণীতে পড়ে। আর তায়েব শিকদার এখনো বিয়ে করেনি। তারিন এবার ইন্টার 2nd ইয়ারে পড়ে। বয়সে বুড়ি না হলেও তার মায়ের ভাষ্য মতে সে বুড়ো দামড়ি মেয়ে। এখন ব্যাট করছে তারিন আর বল করছে তাহিদ, তারিনের ছোট ভাই। তারিন ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, তাহিদ বলটা ছুঁড়ে মারলো। তারিন ব্যাট দিয়ে বলটা মারতেই কেউ আহ করে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকারের শব্দ শুনেই সবাই গেটের দিকে তাকালো। তাকিয়েই যেন সবাই একটা ঝটকা খেলো। একটা ছেলে মেন জায়গায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। একটু আগে যে কি হয়েছে সেটা বুঝতে আর সময় লাগলো না তারিনের। তারিন ব্যাটটা ফেলেই বাড়ির পেছনের দিকে দৌড় দিল। ওর মা দেখলে ওকে আর আস্ত রাখবে না। তাহমিনা ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে দৌড়ে ছেলের কাছে গেল। একটু আগে তারিন যখন ব্যাট করছিল তখনই বাড়ির গেট থেকে ঢুকছিল তাহমিনা। দীর্ঘ 27 বছর পর এই বাড়িতে পা রেখেছে তাহমিনা। নিজের আবেগ যেন ধরে রাখতে পারছে না। ভিতরে জমা অনুভূতিগুলো চোখের পানি হয়ে গড়িয়ে পড়ছে। রাইমা, তাহমিনার মেয়ে, আসাদ মির্জা, তাহমিনার স্বামী, আর তাহমিনার পাশেই ছিল। আর তাদের পিছু পিছু আসছিল তাহমিনার একমাত্র পুত্র রায়ান মির্জা। পরনে ঢোলা শার্ট প্যান্ট। ওটাকে দেখে অবশ্য প্যান্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে মেয়েদের প্লাজো। চোখে মোটা ফ্রেমের চশমা। রায়ান একটু শান্ত, ভদ্র, অল্পভাষী, বীর স্বভাবের। বেশি মানুষ, কোলাহল কোনোটাই ও পছন্দ করে না। তাই সবার পিছু পিছু মাথা নিচু করে আস্তে আস্তে হেঁটে আসছিল। কিন্তু হঠাৎ ওদিক থেকে তুমুল বেগে তারিনের মারা বল এসে রায়ানের মেন পাটে আঘাত করলো। এত বছর পর মায়ের বাপের বাড়িতে এসে পা রাখতে না রাখতেই কিনা ব্যাটার ভবিষ্যৎ নিয়ে টানাটানি। হেঁটে যেতে পারবি নাকি ধরবো তোকে? বাড়িতেই তো এসে পড়েছি, আর ধরতে হবে না। চলো ভিতরে যাই। বর্তমানে মা বাবার সামনে কি একটা লজ্জায় পড়ে গেল রায়ান। ব্যথাকে ভুলে দ্রুত উঠে দাঁড়ালো। ভিতরে যেতেই তারেক শিকদার আর তায়েব শিকদার দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। চোখের পানি যেন কারোরই বাত মানছে না। এতদিন পর বোনকে কাছে পেয়েছে। তারেক আর তায়েব দুজনই তাহমিনার ছোট, আর বরাবরই দুজনই বোনের ভীষণ নেওয়াটা ছিল। এত বছর বাবার ভয়ে বোনের সাথে কোনো যোগাযোগ রাখতে পারেনি। তারেক শিকদার একে একে বাড়ির সবাইকে পরিচয় করিয়ে দিতে লাগলো, কিন্তু কোথাও তারিন নেই। আমার তারিনটা গেল কোথায়? ওকে ডাকো, বলো ওর ফুপি এসেছে। রেনু বেগম, তারেক শিকদারের স্ত্রী, তারিনের মা। তোমার মেয়ে কি এক জায়গায় স্থির থাকে নাকি? দেখো আবার কোথায় গিয়েছে। এর মধ্যেই তারিন এসে হাজির। এই তো আমি। এটা নিশ্চয়ই আমার ফুপি। তাহমিনার দিকে তাকিয়ে তাহমিনা তারিনকে নিজের সাথে জড়িয়ে নিয়ে, হ্যাঁ আমি তোমার ফুপ্পি। তাহমিনার থেকে নিজেকে ছাড়িয়েই তারিনের চোখ গেল তাহমিনার পিছনে সোফার দিকে। সেখানে সেই ছেলেটা বসে আছে,
একটু আগেই যার মেইন পার্টে আঘাত করে ব্যাকা বানিয়ে দিয়েছিল তারিন। ছেলেটা ওর দিকেই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঢোক গিলল তারিন। ছেলেটা কি তবে ওকে তখন দেখে নিয়েছিল? এখন কি সবাইকে বলে দিবে সব? দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আমার ছেলে রায়হান আর মেয়ে রাইমা। সবার সাথে বেশ ভালোই আলাপ পরিচিত হয়ে গেল, কিন্তু এর মধ্যে এই সময়ে বেশ ভালো ভাব জমে গেছে তারিন আর রাইমার। দুজনেই একই ক্লাসে পড়ে, সমবয়সী। আর রাইমা বেশ মিশুকে মেয়েও বটে, সহজে সবার সাথে মিশে যায়। আর রায়ান সেই আশা থেকে সোফায় বসে আছে। মাঝে মামা মামিদের দু একটা সালাম দিয়েছে, তা দিতেও তার যেন কষ্ট হয়ে গেছে। রাইমা তারিনের হাত টেনে সোফায় বসালো। তারিন আর রাইমা বেশ ভালোভাবেই খোশ গল্প জুড়ে দিয়েছে আর হাসাহাসি করছে। হঠাৎ তারিন খেয়াল করলো ওর কানে কেউ ফিসফিস করে বলছে, কি ভেবেছো তোমাকে আমি দেখিনি? ভালোই তো আমার ভবিষ্যৎ নষ্ট করার পায়তারা করছিলে। তারিন চমকে উঠে আশেপাশে তাকালো না, কেউ নেই। রায়ান আগের জায়গায় বসে আছে, ওদের থেকে এক হাত দূরে। আর দেখতেই মনে হচ্ছে ছেলেটা হাবাগোবা। এই ছেলের পক্ষে এই কথা বলা সম্ভব বলে মনে হচ্ছে না তারিনের। বিকালে হাসাহাসি করতে করতে ছাদে উঠছিল তারিন আর রাইমা। আগে থেকেই ছাদে ছিল রায়ান। নিচে সবার এত হাসি ঠাট্টা মানুষজন ওর ঠিক ভালো লাগছিল না, তাই চুপি চুপি ছাদে উঠে এসেছিল। হঠাৎ আরো কারো ছাদে আসার শব্দ পেয়ে তড়িঘড়ি করে নেমে যেতেই তারিনের সাথে ধাক্কা খেল। ধাক্কা লাগার পর তারিন ঠিকই দাঁড়িয়ে আছে, কিন্তু রায়ান ঠাস করে মাটিতে পড়ে গেছে। তারিন হাঁ করে রায়ানের দিকে তাকিয়ে আছে। এতদিন শুনেছে ছেলে আর মেয়ে ধাক্কা খেলে বেশিরভাগই মেয়েরা পড়ে যায়। এখানে একটা ছেলে পড়ে গেছে, শুধু পড়ে গিয়েই ক্ষান্ত হয়নি। রায়ান রীতিমতো তারিনকে সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারিন এতবার বলছে ঠিক আছে, তাও রায়ান সরি বলেই যাচ্ছে। পৌষের রাত। রাতের খাবারে পাট চুকিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তারিন নিজের রুমে যাচ্ছে। উদ্দেশ্য রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে একটা শান্তির ঘুম দিবে, কিন্তু রুমে ঢুকেই তারিনের চোখ কপালে। তারিন গোল গোল চোখ করে বিছানার দিকে তাকিয়ে আছে। বিছানায় আয়েশি ভঙ্গিতে বসে আছে রায়ান। এই হাবা ছেলে এখানে কি করছে? তারিন চোখ দুটো ডোলে আবার তাকালো, না কেউ নেই। বিছানায় তো দূরের কথা, পুরো রুমেও কেউ নেই। তাহলে কি তারিন ভুল দেখলো? হয়তো ভুলই দেখেছে। অতিরিক্ত শীতে তারিন হয়তো ভুলভাল দেখছে। না হয় ওই হাবা ছেলে ওর রুমে, তাও এমন আয়সী ভঙ্গিতে কি করবে? সব চিন্তা ভাবনা বাদ দিয়ে তারিন বিছানায় ঝাঁপিয়ে পড়ল। শীতের দিনে সব থেকে কষ্টের কাজ হলো সকালে ঘুম থেকে ওঠা। সকাল 9টা বেজে গেছে। 10টায় তারিনের ক্লাস, কিন্তু তারিন এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। হাফসা এসে নিচে বসে আছে তারিনের অপেক্ষায়। হাফসা তারিনের জানের জান বান্ধবী, আবার একই রেনু বেগম, তারিনের মা। খুন্তি নিয়ে তারিনের রুমে গিয়ে, তোকে হাফসার পা ধোয়া পানি খাওয়াতে হবে, না হয় তুই ঠিক হবি না। মেয়েটা সেই কোন সকালে উঠেছে আর এই দামড়ি মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারিন কানে হাত দিয়ে, উফ মা, সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি করছো কেন? এখন কি শান্তিতে একটু ঘুমাতেও দিবে না? এ বাড়িতে কোনো শান্তি নেই। 9টা 15 বেজেছে, 10টায় কলেজ। হাফসা সেই কখন এসে বসে আছে আর তুই এখনো ঘুমাচ্ছিস? তারিন লাফ দিয়ে বিছানা থেকে উঠে, কি, 9টা 15 বেজে গেছে? কখন, কিভাবে? এতক্ষণ ওঠাওনি কেন? বলে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দৌড়ে খাবার রুমের দিকে যেতেই কিছু একটার সাথে মাথায় বাড়ি খেয়ে ছিটকে পড়ল। এই মাঝপথে খাম্বাটা এলো কোথা থেকে? বলে মাথায় হাত ঘষতে ঘষতে তাকাতেই দেখে ওর সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রায়ান। রায়ানকে দেখে মনে হচ্ছে সে বড় কোনো অপরাধ করে ফেলেছে। মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। সরি, আমি আসলে দেখতে পাইনি। রায়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তারিনের কাছে রায়ানের কপালের বিন্দু বিন্দু ঘাম যেন শিশির বিন্দুর মতো লাগছে। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। এই কেমন ইচ্ছে? না না, এসব ভয়ঙ্কর ইচ্ছে থেকে নিজেকে দূরে রাখতে হবে। মুহূর্তেই নিজেকে সংযত করে নিল তারিন। একে তো এমন ভয়ঙ্কর ইচ্ছে তারিন কখনোই পোষণ করতে ইচ্ছুক নয়, তাও আবার এমন একটা হাবা গোবা ছেলেকে নিয়ে। রায়ান মাথা নিচু করে, দেখুন, সরি, সত্যি আমি দেখিনি। আপনি তাড়াহুড়ো করে আসছিলেন। রায়ানের কথার মাঝখানেই তারিন ভ্রুকুচকে রায়ানের দিকে তাকায়। রায়ান একটা মেখে হাসি দিয়ে, আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনি তাড়াহুড়ো করে আসতেই পারেন। আমারই দেখে চলা উচিত ছিল। দোষ আমারই। তারিন রায়ানের কথাগুলো শুনে মাথা ভর্তি বিরক্তি নিয়ে চলে গেল।
এমনও কোনো ছেলে হয়? এই ছেলেকে হাবা বললেও ভুল হবে। এই ছেলে তো বিশ্ব বোকা, হাদারাম, ভিতর ডিম। একে নিয়ে কিনা একটু আগে আবার তারিনের মনের মধ্যে অদ্ভুত চিন্তা ভাবনা আসছিল। কি ভয়ঙ্কর ব্যাপার! কলেজ থেকে ফিরেই ফ্রেশ হয়ে খেতে বসেছে তারিন। খাবার খাচ্ছে আর টিভি দেখছে। হঠাৎ করেই তারিনের পাশে এসে কেউ একজন ধপাস করে বসে পড়ল। কে এলো আর কে গেল ওইদিকে তারিনের কোনো খেয়ালই নেই। সে এখন টিভি দেখতে মগ্ন। তারিন টিভি দেখছে আর টিভির দিকে তাকিয়ে হা করে ভাতের লোকমাগুলো মুখে পড়ছে। শেষ লোকমা দেওয়ার সময় হঠাৎ তারিন অনুভব করলো ওর হাত কেউ টেনে নিয়ে ভাতের লোকমাটা তার মুখে পুরে নিয়েছে। আকস্মিক ঘটনায় তারিন চমকে উঠে হাতের দিকে তাকালো। হাতে ভাতের লোকমাটা নেই। ভাতের লোকমাটা কে নিয়েছে উৎসুক নজরে পাশ ফিরতেই আরেক দফা চমকে উঠল তারিন, কারণ ওর পাশে কেউ নেই। তাহলে ভাতের লোকমাটা কে নিল? একটু দূরে রান্নাঘর থেকে পানির আওয়াজ শুনে ছুটে গেল তারিন। নিশ্চয়ই ওখানে ওর ভাতের লোকমা চোর রয়েছে। সেখানে গিয়ে আরেক অবাকের জায়গায় দ্বিধায় পড়ে গেল বেশি। রান্নাঘরে পানি খাচ্ছে রায়ান। এই ছেলে যা হাদারাম, সে এইভাবে ভূতের মতো তারিনের হাত টেনে ভাতের লোকমা নেওয়ার সাহস করবে না। এই ছেলে আর এমন কাণ্ড কল্পনাও করা বৃথা। তাহলে ওটা কে ছিল? তারিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান, কিছু কি বলবেন? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই, আপনার বয়স কত? রায়ান অবাক হয়ে। কেন বলুন তো? তারিন কপট রাগ দেখিয়ে। আপনাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। মাত্র 24 বছর বয়স। আমার বয়স এখনো 18 হয়নি, আর আপনি বারবার আমাকে আপনি করে কেন বলছেন? আপনি আপনি করে কি বোঝাতে চান? আপনি কচি খোকা আর আমি বুড়ি? এ মা, কি বলছেন? ছি ছি, তা বোঝাবো কেন? তাহলে আপনি আপনি করছেন কেন? হয় তুমি বলুন, না হয় তুই বলে প্লেটটা রেখে হাতটা ধুয়ে গটগট করে চলে গেল। আর রায়ান হ্যাবলার মতো তারিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজিজুল শেখদারের এখন শুয়ে বসেই কাটে সারাদিন। হাঁটাচলা তেমন করতে পারে না, শুধু মুখটাই একটু ভালোভাবে চলে। এক সময় এলাকার বেশ দাপটে শক্তিশালী লোক হলেও বয়সের ভারে এখন নুয়ে পড়েছে। শক্তি কারোরই সারা জীবন থাকে না। রায়ান বেশিরভাগ সময়ে তার নানু ভাইয়ের রুমে থাকে, কারণ বাড়ির অন্যান্য রুমের থেকে এই রুমটা নীরব। সবসময় মানুষের ঘনঘটা নেই। কি গো বুড়ো, তোমার এই বউটাকে ভুলে গেলে নাকি? কিভাবে ভুলি আমার এত সুন্দর বউটাকে? হয়েছে হয়েছে, বুঝেছি। তাই তো সারাদিনে আমার একটুও খোঁজ করনি। খোঁজ করলেও তো খুঁজতে পারবো না। বয়সের ভারে পা দুটো যে অবাস হয়ে আছে। আজিজুল শিকদার আর তারিন দুজনে মিলে গল্প জুড়ে দিয়েছে। পাশেই বই পড়ছিল রায়ান, কিন্তু এদের কথার জ্বালায় বই পড়ায় আর মনোযোগী হতে পারছে না রায়ান। নানা ভাই, তোমার শরীরের এই অবস্থায় এত কথা বললে আরো অসুস্থ হয়ে পড়বে। রায়ানের কথা শুনে তারিন ভ্রুকুচকে রায়ানের দিকে তাকালো। তারিনকে এভাবে তাকাতে দেখে রায়ান কাচুমাচু করতে শুরু করেছে। রায়ান আমতা আমতা করে। না, আসলে নানা ভাইয়ের শরীর তো ভালো না, তাই আর কি। তারিন রায়ানের দিক থেকে চোখ ফিরিয়ে আজিজুল শিকদারের দিকে তাকিয়ে, বুড়ো জানো, আজকে না একটা ছেলে আমার হাত ধরেছেন বলেই থেমে গেল। পাশে তাকিয়ে দেখে রায়ান কেমন ভাবে যেন ওর দিকে তাকিয়ে আছে। আর একটু হলেই এই ছেলের সামনে সবটা উগলে দিচ্ছিল। এই ছেলে যা হাবাগোবা, সবাইকে না আবার সবকিছু বলে দেয়। আর তারিনের সাথে আজিজুল সাহেবের বেশ ভাব। প্রতিদিন কলেজে কি হয় না হয় আজিজুল সাহেবের সামনে এসে উগলে দিতে না পারলে তারিনের পেটের ভাত হজম হয় না। তারিন মুখটা আজিজুল সাহেবের কানের কাছে নিয়ে, আজ না রাতে স্বপ্ন দেখছি একটা ছেলে আমার হাত ধরেছেন। সে হাত ধরে কি টানাটানি আমাকে নাকি সে বিয়ে করবে, কিন্তু আমি তো তাকে বিয়ে করব না। তাহলে বিষয়টা তো বেশ চিন্তা, কিন্তু ছেলেটা কে? তারিন মুখটা গুমরা করে। এটাই তো সমস্যা, মুখটা দেখতে পারেনি। কার এত বড় সাহস আমার বইয়ের দিকে নজর দেয়? আমিও দেখে নেব। আজিজুল শিকদারের কথা শুনে তারিন খিলখিল করে হেসে উঠল। রায়ানের কি হলো, সে হঠাৎ রুম থেকে বেরিয়ে গেল। রায়ান সবটা শুনতে না পেলেও এটুকু শুনেছে কোনো ছেলে আজ তারিনের হাত ধরেছে। কিন্তু তারিনের মুখ দেখে মনে হচ্ছে না সে রেগে আছে বা কোনো ছেলের হাত ধরার কারণে সে আপসেট। উল্টো সে তো ভীষণ খুশি। না হয় ওভাবে খিলখিল করে হাসতে পারতো। তবে কে ওই ছেলেটা? তাহলে কি তারিনের পছন্দের কেউ? মাঝরাত, পুরো বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। তারিনও গভীর ঘুমে মগ্ন, কম্বলের মধ্যে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে।
হঠাৎ তারিন ঘুমের মধ্যে অনুভব করছে ওকে কেউ খুব কাছ থেকে দেখছে। তার গরম নিঃশ্বাস তারিনের চোখে মুখে আছড়ে পড়ছে। তারিনের চোখ খুলে দেখতে ইচ্ছে করছে ওর কাছে থাকা মানুষটা দেখতে, কিন্তু এই মাঝরাতে ওর চোখ দুটো খুলতে নারাজ, কিছুতেই খুলতে চাইছে না। তারিন একটু নড়েচড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। হঠাৎ তারিনের কাছে থাকা ব্যক্তি তারিনের হাতের পিঠে সজোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় তারিনের চোখ থেকে ঘুম ছুটে গেল। লাফ দিয়ে উঠে বসলো। হঠাৎ এমন ঘটনায় তারিন ভয় পেয়ে গেছে খুব। বুকের মধ্যে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, কিন্তু রুমে তো কেউ নেই। তারিন রুমের আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। না, কোথাও কেউ নেই। তাহলে এমন হওয়াটার মানে কি? ও কি তাহলে স্বপ্ন দেখছে? হাতে চিনচিন ব্যথা অনুভব করতেই হাতের দিকে চোখ পড়ল তারিনের। হাতের দিকে চোখ পড়তেই আটকে উঠল তারিন। হাতে স্পষ্ট জলজল করছে কামড়ের দাগ। বিষ জোরে ওর হাতে কেউ কামড় দিয়েছে। মনে হচ্ছে একটু টোকা দিলেই রক্ত বেরিয়ে আসবে। তারিন চোখ বড় বড় করে হাতের দিকে তাকালো। এটাও ভালোভাবেই বুঝতে পারছে এটা কোনো স্বপ্ন নয়, সত্যিই ওর হাতে কেউ কামড় দিয়েছে। কিন্তু রুমে তো কেউ নেই, তাহলে কে কামড় দিল? ভূতে না তো আবার? তারিন চোখ বড় বড় করে হাতের দিকে তাকালো। এটাও ভালোভাবেই বুঝতে পারছে এটা কোনো স্বপ্ন নয়, সত্যি ওর হাতে কেউ কামড়ে দিয়েছে। কিন্তু রুমে তো কেউ নেই, তাহলে কে কামড় দিল? ভূত না তো আবার? ভূতের কথা মনে পড়তেই ভয়ে চিৎকার করে উঠল তারিন। ওর চিৎকার শুনে বাড়ির সবাই ওর রুমে এসে জড়ো হয়েছে। তারিন নিজের হাত দেখিয়ে, এই দেখো, ভূত আমাকে কামড়ে দিয়েছে। সবাই তারিনের হাতের দিকে তাকিয়ে দেখে সত্যিই কামড়ের দাগ, কিন্তু ভিতর থেকে দরজা জানালা সব বন্ধ। তাই রুমের কোনা কোনা খুঁজেও কাউকে পেলেন না। ঘুমের মধ্যে নিজের নিজের হাত কামড়ে দিয়ে লাফ দিয়ে উঠেছে নিশ্চয়ই। এমনি এমনি ঘুমালে এর কোনো তাল ঠিক থাকে না। মায়ের যুক্তি শুনে তারিন হাঁ হয়ে গেল। ও কেন নিজের হাত নিজে কামড়াতে যাবে? আমি নিজের হাত নিজে কামড়াতে যাব কেন? আশ্চর্য। তুই চুপ থাক। আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে? তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এই এক কথা, কিছু হলেই এই মহান বাক্য বলে রেনু বেগম তারিনকে চুপ করিয়ে দেয়। তারিনের পেটে ওর মা হবে কেন? তারিনের পেটে ওর মা হলে তো ও ওর মায়ের মা হয়ে যেত। অবশ্যই ও ওর মায়ের পেটে হয়েছে। বারবার এই কথা বলার মানে কি? তারিন চোখ ছোট ছোট করে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাড়ির সবাইও রেনু বেগমের কথাই মেনে নিয়েছে। রাইমাকে তারিনের কাছে রেখে সবাই চলে গেল। তোর চিৎকার শুনে সবাইকে তোর রুমে আসতে দেখলাম, কিন্তু ভাইয়াকে দেখলাম না যে। আমি কিভাবে জানবো? তোর ভাই তুই জানবি। আরে আমিও তো জানি না। দেখ, তোর হাদারাম ভাই নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। সর, আমাকেও ঘুমাতে দে, ঘুমাবো বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ইদানিং তারিন সবসময় অনুভব করে কেউ ওকে ফলো করছে। ও ঘুমালে কেউ ওর দিকে গভীরভাবে তাকিয়ে আছে। সবসময় মনে করে কেউ ওকে দেখছে, কিন্তু হাজার খুঁজেও কাউকেই খুঁজে পায় না তারিন। তাহলে এটা কি নিছকই ওর মনের ভুল নাকি সত্যি? নানা ধরনের চিন্তা করতে করতে ছাদে চলে এসেছে তারিন। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল রায়ান। রায়ানকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে তারিন রায়ানের দিকে এগিয়ে গেল। রায়ানের দৃষ্টি অনুসরণ করে তারিনও আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশে তো দেখার মতো এমন কিছু নেই যার এদিকে এত মনোযোগ সহকারে দেখছে রায়ান। আকাশের দিকে ওভাবে তাকিয়ে কি দেখছেন ভাইয়া? রায়ান আনমনেই জবাব দিল, প্রিয় তোমাকে। আনমনে কথাটা বলেই রায়ানের হুঁশ ফিরে এলো। সে বেশ ভালোই বুঝতে পারছে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তারিন চোখ বড় বড় করে রায়ানের দিকে তাকিয়ে আছে। কি বলল? প্রিয়তমা? তবে কি এই ছেলে প্রেম করছে? এমন হাদারাম ছেলের সাথে আবার কে প্রেম করছে? কোন মেয়ের এমন মাথা খারাপ হয়েছে? কিন্তু রায়ানের মুখে তার প্রিয়তমার কথা শুনে তারিনের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল কেন? মাত্র তো কয়দিন আগেই ওদের দেখা। তার উপর বোকা ভীতু হাবা একটা ছেলের জন্য ওর এমন কেন লাগছে? রায়ান কাচুমাচু করে তারিনকে কিছু বলতে যাবে, তার আগেই তারিন দ্রুত পা ফেলে নিচে নেমে এলো। ওর এমন কেন লাগছে? খারাপ লাগছে? তাও ওই হাদারামটার জন্য? তারিন সারাটা সময় রুমের মধ্যেই ছিল, আজ আর রুম থেকে বের হয়নি। সারাদিন রায়ানকে নিয়ে আকাশ পাতাল চিন্তা করছে রুমে বসে। নিজের মনের মধ্যে রায়ানের জন্য জন্মানো সুপ্ত অনুভূতিগুলো দমন করার ব্যর্থ চেষ্টা করেছে।
বাড়িতে বিয়ের ধুম পড়েছে। তাইব শিকদারের বিয়ে। আজিজুল শিকদারের ইচ্ছে মৃত্যুর আগে ঘরের ছোট ছেলের বিয়েটা দিয়ে যেতে চান। মেয়ে আগে থেকেই ঠিক করা। এখন বাড়ির মেয়ে তাহমিনা ফিরে যাওয়ার আগেই আজিজুল শিকদার তাইবের বিয়েটা দিয়ে দিতে চান। বাড়ি ভর্তি মানুষ, বিয়ে বাড়ি বলে কথা। আত্মীয় স্বজন সকলেই আসতে শুরু করেছে। তারিন তো মহা খুশি। তার খুশি আর দেখে কে? বাড়িতে বিয়ে লেগেছে, কত মানুষ। তারিনের বয়সে অনেক কাজিনরাই এসেছে। সবাই হই হুল্লোড় হাসি মজায় কেটে যাচ্ছে দিন। কিন্তু এই হই হুল্লোড় হাসি মজার মধ্যে শুধু একজন মানুষের দেখা নেই। সে হলো রায়ান মির্জা। এ বাড়িতে যে বিয়ে লেগেছে সে ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। যেদিন থেকে এ বাড়িতে মানুষজনের আনাগোনা বেড়েছে সেদিন থেকে রায়ান যেন ঘরে দৌড় দিয়েছে। সারাদিন এই রুমের মধ্যে বসে বসে যে কি করে কে জানে। শুধুমাত্র খাওয়া ছাড়া তার মুখ আর কেউ দেখতে পায় না। রাতের ছাদে সব কাজিনদের আড্ডার আসর বসেছে। কাল তাইবের গায়ে হলুদ। তাহমিনা এক প্রকার ঠেলে ঠুলে রায়ানকে ছাদে পাঠিয়েছে। ছাদে এসেছে বলে যে সেও এসে সকলের সাথে আড্ডায় বসেছে তেমন কিন্তু নয়। সে ছাদের এক কোণে বসে কোনো বিশেষ একজন মানুষের উপর নজরদারি করছে। যদিও ছাদের কারোরই রায়ানের উপর নজর নেই। সবাই তাকে বোকা ভীত হাদারাম মনে করে। সবার হাসির খোরাক সে। যদিও তার এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো বেশ আছে। সে ছোট বাচ্চা নয় যে কেউ তাকে খেলতে নিবে না বলে সে কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মিরাজ তারিনের পাশে বসেছে। তারিন আবার হাসতে হাসতে মিরাজের গায়ের উপর গড়িয়ে পড়ছে। এদিকে রায়ানের শরীরের মধ্যে যে লাভা ফুটছে, চোখের মধ্যে থেকে অগ্নিশিখা বের হচ্ছে। আড্ডায় সবাই ঠিক করেছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। ভাইয়া, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুইও আয়, খেলবি। তারিন একগাল হেসে। তুই মানুষ আর পেলি না, রায়ান ভাইয়াকে বলছিস আমাদের সাথে খেলবে? মাথায় কি গেছে তোর? ওর মাথায় তো আগে থেকেই গোবর, জানিস না? একদম আমাকে অপমান করবি না, সাবধান। এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে রায়ান তারিন আর মিরাজের মাঝখানে এসে বসে পড়ল। খেলা শুরু করো। সবাই যেন ভূত দেখার মতো চমকে উঠে রায়ানের দিকে তাকালো। কেউ ভাবতেই পারেনি রায়ান এখানে আসবে, তাও খেলতে। সবাই যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক জিনিস আজকে দেখছে। রায়ান একটু কাচুমাচু হয়ে ওর দিকে তাকাচ্ছে। যদিও এর মধ্যে এতক্ষণ এই কাচুমাচু ভাবটা ছিল না। রায়ান আমতামতা করে। সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? খেলা শুরু করবে না? সবাই যেন নিজেদের হুঁশে ফিরল। নিজেদের স্বাভাবিক করে খেলায় মনোযোগ দিল। তারিন রায়ানের কানে ফিসফিস করে। আপনি আমার আর মিরাজ ভাইয়ার মাঝখানে বসেছেন কেন? আমার মিরাজ ভাইয়ের সাথে কথা আছে। রায়ান যেন তারিনের কথা শোনেনি। সে সামনের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খেলছে। তারিন বিরক্তি নিয়ে ভ্রুকুচকে রায়ানের দিকে তাকিয়ে আছে। তবে কি রায়ান শুনতে পায়নি? তারিন আঙ্গুল দিয়ে রায়ানের পেটে গুঁতো মারতে শুরু করেছে। আপনি উঠে আমার এই পাশে আসুন না। রায়ান হঠাৎ সামনের দিকে তাকিয়ে তারিনের হাতটা চেপে ধরল। তারিন যেন কেঁপে উঠল। তারিন চোখ বড় বড় করে কতক্ষণ হাতের দিকে তাকাচ্ছে, কতক্ষণ রায়ানের মুখের দিকে। রায়ান ওর হাত ধরেছে। যে ছেলে কারোর সাথে কথা বলতে গেলেই কাচুমাচু করে, সেই ছেলে এত সাবলীলভাবে তারিনের হাত চেপে ধরেছে। অবিশ্বাস্য। এর মধ্যে হঠাৎ ট্রুথ অ্যান্ড ডেয়ারের বোতলটা এসে তারিনের দিকে মুখ করে থেমে গেল। সবাই চেঁচিয়ে উঠল। সবাই চেঁচানোর শব্দে চমকে উঠল তারিন। এতক্ষণ তার খেলার দিকে কোনো মনোযোগই ছিল না। সে তো এতক্ষণ রায়ানের কর্মকাণ্ড দেখতে আর বুঝতে ব্যস্ত ছিল। সবাই গোল মিটিংয়ে বসেছে তারিনকে কি ডেয়ার দেওয়া যায়। তারিন একটু আগেই ডেয়ার নিয়েছে। তোকে এখনই সবার সামনে রায়হান ভাইকে প্রপোজ করতে হবে। তারিন আর রায়ান চমকে উঠে চোখ বড় বড় করে সবার দিকে তাকালো। সব কাজিনরা তারিনের অবস্থা দেখে হেসে কুটি কুটি হাসছে। তারিন সবসময় ওদের সবার বয়ফ্রেন্ডদের নিয়ে হাসাহাসি করে। নিজে তো প্রেম করে না, আর অন্যদের বয়ফ্রেন্ডদের মধ্যে থেকে খুঁজে খুঁজে একটা না একটা খুঁত বের করবেই। তারপরে সেটা নিয়ে ওদের অপমান করবে। আজ সেই তারিন সবার সামনে একটা হাদারাম ছেলেকে প্রপোজ করবে। একদম ঠিক হবে। সব কাজিনরা মোবাইলের ক্যামেরা অন করে রেখেছে। পরবর্তীতে যখনই ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু বলবে তখনই এই ভিডিও দেখিয়ে দিবে। সবাই যেন তারিনকে এমন একটা ডেয়ার দিতে পেরে বিশ্ব জয় করে ফেলেছে। এদিকে তারিনের মুখটা দেখার মতো হয়েছে। সে মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবে, তাও নাকি এই হাদারামটাকে। মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করার আগে থেকেই ঘোর বিরোধী ছিল তারিন।
যে মেয়েরা এমন কাজ করে তাদেরকেও আত্মসম্মানহীন মনে করে তারিন। আর আজ কিনা সেই কাজটাই ওকে করতে হবে। তাছাড়া ও আগে কখনো কাউকে প্রপোজ করেছে নাকি কিভাবে প্রপোজ করতে হয় তাও জানে না। তারিন উসখুস করতে শুরু করেছে, আর রায়ান সবার মধ্যে কাঁচামাচু হয়ে বসে আছে। বেচারা সবার মধ্যে ভালোই ফেসে গেছে, এখন এখান থেকে উঠেও যেতে পারছে না। কি হলো, প্রপোজটা করছিস না কেন তারিন? নাকি ভয় পাচ্ছিস? তারিন আবার ভয়ও পায় নাকি বাবা? আরে ছেড়ে দে না, তারিনের দ্বারা এসব সম্ভব না। তারিন সব পারলো, এসবে একদম কাঁচা। সবার কথা শুনে তারিন ভ্রুকুচকে ওদের দিকে তাকালো। সবাই যেন খুঁচিয়ে খুঁচিয়ে ওকে অপমান করছে। তারিন সব পারে, তারিনের দ্বারা সব সম্ভব। একটা প্রপোজই তো, এ আর এমন কি ব্যাপার, এখনই করছি। মিরাজ কোথা থেকে একটা গোলাপ ফুল এনে তারিনের হাতে ধরিয়ে দিল। প্রপোজ বিষয়টা ফুল ছাড়া জমে না। এই মুহূর্তে তারিনের একটা ফুল ভীষণ প্রয়োজন ছিল। আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই নিয়ে এসেছি। তারিন রাগে কটমট করে মিরাজের দিকে তাকালো। মিরাজ তারিনের দৃষ্টিকে পাত্তা না দিয়ে নিজের জায়গায় বসে পড়ল। কি হলো তারিন, প্রপোজটা কর। তারিন অন্যদিকে তাকিয়ে রায়ানের দিকে গোলাপটা এগিয়ে দিয়ে, আই লাভ ইউ। রায়ান হাঁ করে তারিনের দিকে তাকিয়ে আছে, গোলাপটাও ধরছে না, কেমন উসখুস করছে। রায়ানকে গোলাপটা না নিতে দেখে তারিন রায়ানের দিকে ভ্রুকুচকে তাকালো। একরাশ বিরক্তি নিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে গোলাপটা নিয়ে আমাকে উদ্ধার করুন। এটা কোনো প্রপোজ হলো? এমন প্রপোজ আমি বাপের জন্ম দেখিনি। তোর এই হাদারাম ভাইকে যে আমি প্রপোজ করেছি, এই তোদের চাঁদ কপাল। না না, এভাবে প্রপোজ করলে হবে না। রোমান্টিক ভাবে হাঁটু গুড়িয়ে বসে হাতে গোলাপ নিয়ে রোমান্টিক ভাবে প্রপোজ করতে হবে। ডেয়ার দেওয়ার সময় তো এত কিছু বলিসনি। প্রপোজ করতে বলেছিস, প্রপোজ করেছি, আবার কি? সবাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে তারিনের সাথে কথাই কেউ পারবে না। ওদেরই ভুল, ডিয়ারটা দেওয়ার সময় শর্ত জুড়ে দেওয়া উচিত ছিল। সকালে তারিনের ঘুম ভাঙতে ভাঙতে বেলা 11টা বেজে গেছে। কাল রাতে সকলে আড্ডা দিতে দিতে রাত 1টা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখে সবাই উঠোনে। আজ তায়েবের গায়ে হলুদ, তাই উঠোনে স্টেজ সাজানো হচ্ছে। ডেকোরেশনের লোকজন স্টেজ সাজাচ্ছে, আর হাফসা, কৃতি, রাইমা এক কোণে 3টি চেয়ারে বসে গোল মিটিং করছে। আজ সন্ধ্যায় কে কিভাবে সাজবে। সবাই মিলে ঠিক করলো ওরা শাড়ি পরবে। পিছন থেকে তারিন চিল্লিয়ে, আমি শাড়ি পরবো না। তারিনের চিৎকার শুনে ওরা তিনজনই একবার তারিনের দিকে তাকিয়ে তারিনের কথায় কোনো পাত্তা না দিয়ে আবার নিজেদের আলোচনায় মনোযোগ দিল। তারিন ধপধপ করে পা ফেলে একটা চেয়ার টেনে ওদের পাশে বসে পড়ল। কি বললাম শুনিসনি? আমি শাড়ি পরবো না। আমরা শাড়ি পরবো, তোকেও শাড়ি পরতে হবে। শাড়ি না পরলে আমাদের কাছে আসবি না। আমি শাড়ি সামলাতে পারি না। আমরা কখন বললাম আমরা শাড়ি সামলাতে পারি? আমরাও শাড়ি সামলাতে পারি না, তবুও পরবো। তাইয়ের কাকার বিয়ে বলে কথা, আর তার বিয়ে তো একবারই হবে, বারবার না। তুই আমাদের সাথে শাড়ি পরছিস, ব্যাস এটাই শেষ কথা। সবার কথা শুনে তারিন মুখ ফুলিয়ে বসে আছে। সন্ধ্যায় পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন রঙের লাইটিং আর ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। বাড়ির সাথে সাথে বাড়ির মানুষগুলোও খুব সুন্দর করে সেজে উঠেছে। ছেলেরা পরেছে টিয়া রঙের পাঞ্জাবি, আর মেয়েরা টিয়া আর হলুদের কম্বিনেশনে শাড়ি পরেছে। তারিনকে কৃতি, হাফসা আর রাইমা জোর করে তারিনকে সাজিয়ে দিয়েছে। তারিন মুখ ফুলিয়ে বসে আছে। তার এত ভারী সাজ ভালো লাগে না, সে সবসময় হালকা সাজই পছন্দ করে। তারিনের এই মুহূর্তে নিজেকে আটা ময়দার গোডাউন মনে হচ্ছে। তারিন এমনিতে শ্যামবর্ণের, কিন্তু মুখের আদলটা যেন সৃষ্টিকর্তা অসংখ্য মায়া দিয়ে বানিয়েছে। দূর থেকে একজোড়া মুগ্ধ নয়ন তারিনের দিকে তাকিয়ে আছে। হলুদের এই অনুষ্ঠানে এত মানুষ, তবুও তারিনের চোখ দুটো শুধু একজনকেই খুঁজে যাচ্ছে। সে মন থেকে খুঁজতে চাচ্ছে না, কিন্তু তবুও বেহায়া চোখ দুটো একজনকে খুঁজেই যাচ্ছে। একটু দূরেই এক কোণে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে রায়ান। দেখেই মনে হচ্ছে এখানে সে বিরক্ত হচ্ছে। অনুষ্ঠানে সব ছেলেরাই পাঞ্জাবি পরেছে, রায়ানও আজ পাঞ্জাবি পরেছে। এমন নয় যে এই অনুষ্ঠানে সব থেকে সুদর্শন রায়ানকে লাগছে, তবুও তারিনের চোখ কেন যেন রায়ানেই আটকে গেছে। বেহায়া চোখ জোড়া শুধু রায়ানের দিকেই যাচ্ছে। তারিন এক কোণে দাঁড়িয়ে আর চোখে রায়ানের দিকে তাকাচ্ছে। হঠাৎ কোথা থেকে দূরে এসে মিরাজ 2 হাত ভর্তি হলুদ তারিনের 2 গালে মেখে দিল।
তারিন চমকে উঠে তাকিয়ে নিজেও 2 হাত ভর্তি হলুদ নিয়ে মিরাজের পিছু পিছু ছিপল। অনুষ্ঠানের মাঝখানে তারিন উঠে রুমে এলো। ওর 2 গাল ভর্তি হলুদ। কেমন অস্বস্তি লাগছে তাই রুমে গিয়েছে ফ্রেশ হতে। বাড়ির সব মানুষ অনুষ্ঠানে থাকায় বাড়ির ভেতরটা প্রায় ফাঁকাই, কেউ নেই। তারিন গুনগুন করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। গালের হলুদ উঠিয়ে রুমের বাইরে এসে চক্ষু চড়ক গাছ। ওর বিছানায় বসে আছে রায়ান। ভুল দেখছে না তো? আগেও তো এমন হয়েছে। হয়তো ভুলই দেখেছে। তারিন চোখ দুটো একবার বন্ধ করে আবার খুলল। না, রায়ান এখনো ওর বিছানায় বসে আছে। তার মানে ও ভুল দেখছে না, রায়ান সত্যি ওর সামনে। আপনি এখানে কিছু বলবেন ভাইয়া? রায়ান বিছানা থেকে উঠে চোখের মোটা ফ্রেমের চশমাটা পকেটে রেখে এক হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলতে ঠেলতে তারিনের সামনে এসে দাঁড়ালো। তারিন হতবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। আজ রায়ানকে কেমন যেন অন্যরকম লাগছে। আজ ওকে একদম হাদারাম রায়ান লাগছে না। রায়ান হঠাৎ হাত দিয়ে তারিনের গাল দুটো চেপে ধরল। তোমার সাথে আর লুকোচুরি খেলা ভালো লাগছে না। সমস্যা কি তোমার? আমাকে না জ্বালিয়ে শান্তি হচ্ছে না তোমার? তারিন চোখ বড় বড় করে রায়ানের দিকে তাকিয়ে আছে। হতবাক হয়ে রায়ানকে দেখছে। এ কোন রায়ান? আগের রায়ানের থেকে সম্পূর্ণ আলাদা। এ তো সেই হাদারাম ভীতু বোকার রায়ান না, সম্পূর্ণ বিপরীত। রায়ানকে নতুন রূপে দেখে তারিনের গলা যেন আটকে গেছে। এত বড় সাহস! ওই ছেলেটা কি যেন নাম, মিরাজ তোমাকে স্পর্শ করেছে? তারিনের ডান গালটা আরেকটু চেপে ধরে। কোথায় ছুঁয়েছে? এখানে? এখানে ছুঁয়েছে তাই না? বলেই তারিনের গালে একটা কামড় বসিয়ে দিল। তারিন ব্যথায় আহ করে উঠল। চোখের কোণে পানি চলে এসেছে। এবার আর তারিন সহ্য করতে পারছে না। এর মানে সেদিন রাতে এই বজ্জাত লোকই ওর হাতে কামড়ে দিয়েছিল। এতদিন এই লোককেও ভেবেছে হাদারাম, এখন দেখছে এ তো আস্ত শয়তান, মিচকে শয়তান। ওপরে ওপরে এক আর ভিতরে আরেক। তারিন রায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রায়ান তারিনের ধাক্কায় 2 পা সরে দাঁড়ালো। সমস্যা কি আপনার? আপনি তো আস্ত একটা শয়তান লোক। শয়তান বললেও ভুল হবে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সবার সামনে থাকেন হাদারাম হয়ে, আর ভেতরে ভেতরে আস্ত শয়তান। রায়ান তারিনের কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সাইড করতে করতে, এই তো একদম ঠিক বুঝেছ তুমি। তোমার আমার সম্পর্ক জানা দরকার ছিল। নিজের প্রিয়তমার থেকে লুকোচুরি আর ভালো লাগছিল না। তারিন অবাক হয়ে। প্রিয়তমা? রায়ান তারিনের গালের কামড়ের জায়গাটায় হাত বুলিয়ে। ইস, আমার দাঁতের দাগগুলো তোমার সুন্দর গালে লেগে গেল। এখন এই দাগগুলো কিভাবে তুলবে? সবাই কি বলবে? কে কামড়ে দিল তোমাকে? রায়ানের কথা শুনে তারিনের কলিজা শুকিয়ে গেল। সত্যি তো, বাইরে গিয়ে সকলকে কি বলবে তারিন? এই হাদারাম রায়ান ওকে এভাবে বিপদে ফেলবে কখনো ভাবতে পারেনি তারিন। তোমার শরীরে মনে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার, এই রায়ান মির্জার। ফের যদি কোনো ছেলের দিকে তাকাতেও দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে তারিনকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল রায়ান। আর বেরিয়ে যেতে যেতে বলে গেল, আমি কি, কেমন, আজ কি করেছি কাউকে কিছু বলতে যেও না, তাহলে সেটা তোমার জন্যই খারাপ হবে। প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তুমি ভাবতেও পারবে না। তারিন সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে ফাউন্ডেশন লাগিয়ে কামড়ের দাগগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফাউন্ডেশন লাগিয়েও সম্পূর্ণ দাগ মুছে ফেলা সম্ভব হচ্ছে না। তারিন পড়েছে এবার মহাবিপদে। এই দাগ কিভাবে মুছবে? আর যদি মুছতে না পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে ফার্স্ট এড বক্স খুলে গালে ব্যান্ডেজ করে নিল। অনুষ্ঠান শেষে সবাই তারিনের গালে ব্যান্ডেজ দেখে হুড়োহুড়ি শুরু করে দিল। বাড়ির বড় মেয়ে তারিন, সবার একটু বেশি আদরের। তারিনের মা একটু বকলেও সবাই তারিনকে মাথায় করে রাখে। একের পর এক এসে সবাই প্রশ্ন করেই যাচ্ছে তারিনের কি হয়েছে, গালে ব্যান্ডেজ কেন। তারিন সকলের মুখের দিকে তাকিয়ে একজনের মুখের দিকে গিয়ে ওর নজর জোড়া আটকে গেল। এক কোণে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে রায়ান। এই মুহূর্তে রায়ানকে দেখে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। সে যেন কিছু জানেই না, একদম ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তারিনের এবার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওই শয়তান বজ্জাত ছেলেটা আমার এই অবস্থা করেছে, আমার গালে কামড়ে দিয়েছে। ছোটবেলা থেকে কি কেউ মাংস খাওয়ায়নি? আমার গালের মাংসের দিকে নজর কেন?
কিন্তু মনের কথা মনেই চাপা দিয়ে মুখে বলল, গালের হলুদ উঠাতে গিয়ে হাতের কাচের চুড়ি ভেঙে আমার গাল কেটে গিয়েছে। আমাদের কেন ডাকলি না? কতখানি কেটেছে, ডাক্তারের কাছে চল। আরে না, একটু কেটেছে, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনকি ঠিক হয়ে যাবে। কালকেই সবাই মামার বরযাত্রী যাব, আর তুই কিনা আজই গাল কেটে বসে আছিস। তারিন রাগে কটমট করে রায়ানের দিকে তাকিয়ে, আমি কি ইচ্ছে করে কেটেছি নাকি? চুড়ি ভেঙে কেটে গেছে। রাত বাড়াতে আস্তে আস্তে সবাই তারিনের রুম থেকে চলে গেল। শুধু থেকে গেল কৃতি আর রাইমা। বাড়িতে মানুষ বেশি হওয়ায় ওরা আজ তারিনের সাথেই ঘুমোবে। যাওয়ার আগে সবার চোখের আড়ালে রায়ান তারিনকে উদ্দেশ্য করে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়েছে। চোখ এড়ায়নি তারিনের। রাগে যেন তারিনের শরীর রিরি করে উঠল। কত স্বপ্ন ছিল ওর কাকাইয়ের বিয়ে নিয়ে, কিভাবে সাজবে, কোন ড্রেস পরবে, কত কত প্ল্যান, সব এক কামড়ে নষ্ট করে দিল রায়ান। এখন গালে ব্যান্ডেজ নিয়ে বিয়ে বাড়ি ঘুরে বেড়াতে হবে। ফুঁস করে এক নিঃশ্বাস ছাড়ল তারিন। সবাই বরযাত্রীতে তাইয়েবের শ্বশুরবাড়ি এসেছে, সাথে তারিনও আছে। চারদিকে মানুষ কিচকিচ করছে, বিয়ে বাড়ি বলে কথা। তারিন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই তো কয়দিন আগেই রাত জেগে কৃতি, রাইমা আর হাফসার সাথে বসে প্ল্যান করছিল বিয়ে বাড়িতে এসে ছেলে পটাবে। ওর তাই করছে এখানে এসে থেকে ছেলেদের সাথে ফ্লার্টিং। এই ব্যস্ত হয়ে পড়েছে ওরা, আর পাশে এক গালে ব্যান্ডেজ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তারিন। রায়ানের উপর রাগ লাগছে খুব, কিন্তু কিছু বলতেও পারছে না। কেউ ওর সাথে কথা বলতে আসলেও মেজাজ বিগড়ে যাচ্ছে। এর মজা তো ওই হাদারাম বেশধারী শয়তানকে তারিন বোঝাবি। এর মধ্যেই কোথা থেকে একটা ছেলে সেই তারিনের সাথে গল্প জুড়ে দিল। ছেলেটাকে অবশ্য আগে থেকেই চেনে তারিন। তারিন আর ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওদের দুজনের মাঝে কিছুটা ফাঁকা। ছেলেটা হাত উঠিয়ে কিছু একটা বলতে যাবে, এর মধ্যে রায়ান ওদের দুজনের মাঝখানে থেকে এই পাশে চলে এলো একবার। দুজনের কথাই বন্ধ হয়ে গেছে। ছেলেটা আবার তারিনকে কিছু বলবে, রায়ান আবার ওদের মাঝখান থেকে এই পাশে এলো। একবার একবার করে 4 বার রায়ান এপাশ ওপাশ করছে, তাও ওদের মাঝখান থেকে। ছেলেটা আর তারিন দুজনই বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। এই যে আপনার সমস্যা কি মশাই? বারবার আমাদের মাঝখান থেকেই এপাশ ওপাশ করছেন কেন? রায়ান কাচুমাচু মুখ করে, আসলে আমার জরুরি একটা কাগজ পড়ে গেছে তো, তাই সেটা খুঁজছিলাম। আশেপাশে এত জায়গা থাকতে আপনার কাগজটা উড়ে কি আমাদের মাঝখানেই পড়েছে নাকি? হ্যাঁ, এখানেই তো পড়েছে। অসহ্য শয়তান লোক কোথাকার, বলে চলে গেল। ও বাড়ি থেকে এসে বর বউকে বাসর ঘরে দিতে দিতে রাত 12টা বেজে গেছে। সকালে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গেছে, কিন্তু তারিন সে এখনো ঘুমায়নি। তার এখনো একটা কাজ বাকি। সে ততক্ষণ না ওই হাদারাম নামক শয়তানটাকে উচিত শিক্ষা দিতে পারছে, ততক্ষণ ওর শান্তি হবে না। কি কামড়টাই না দিল! এক কামড়ে পুরো বিয়ের আনন্দটাই মাটি। ঘুমের রাত। তারিন পা টিপে টিপে রায়ানের রুমে ঢুকেছে। রায়ানের রুম বললে ভুল হবে, এটা আজিজুল শিকদারের রুম। বিয়েতে অনেক মানুষ আসায় এই কয়দিন রায়ান নানার সাথেই ঘুমায়। তাছাড়া এই রুমটায় মানুষজনের আনাগোনাটাও একটু কম। রায়ান আর আজিজুল শিকদার বেঘরে ঘুমোচ্ছে। দুজনেই কম্বল মুড়ি দেওয়া, কারো মুখ দেখা যাচ্ছে না। মুখ দেখে কাজ কি? যে কাজে এসেছে সে কাজটা সেরে যেতে পারলেই হলো। তারিন ওয়াশরুমে ঢুকে পুরো ওয়াশরুমে সাবান পানি ছিটিয়ে রুম থেকে বের হতে নিলেই কেউ তারিনের ওড়না টেনে ধরেছে। তারিন ভয়ে জমে গেছে। তবে কি রায়ান ওকে দেখে নিল? তারিন একটা ঢোক গিলে পিছনে ফিরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দরজার এক কোণে ওড়নাটা আটকে গিয়েছিল। ওড়নাটা টেনে ছাড়িয়ে নিঃশব্দে নিজের রুমের দিকে পা বাড়ালো তারিন। মাঝপথে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল নিচে। চমকে উঠল তারিন। এত রাতে এখানে কে? ভূত না তো? চিৎকার করতে যাবে, কিন্তু তার আগেই এক শক্ত পোক্ত পুরুষালী হাত ঝড়ের গতিতে তারিনের মুখ চেপে ধরল। রায়ান ভ্রুকুচকে, পাবলিকের হাতে মায়ের খাওয়ানোর ধান্দা করছো নাকি? গিয়েছিলে তো আর একটু হলেই। রায়ান তারিনের মুখ থেকে হাত সরিয়ে নিয়ে, এত রাতে এখানে কি করছো? তারিন থতমত খেয়ে, পানি খেতে এসেছিলাম। আপনি এখানে কি করছেন? কথাটা যেন রায়ানের বিশ্বাস হলো না। সন্দেহের দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। রায়ানের গম্ভীর কণ্ঠ, তোমাকে তোমার রুমে খুঁজতে গিয়েছিলাম, না পেয়ে চলে আসছিলাম। সমস্যা কি আপনার? আমার রুমে কেন গিয়েছিলেন? যদি কেউ দেখে ফেলতো? দেখলে দেখতো, আই ডোন্ট কেয়ার।
আমার সাথে এসো। তারিনের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। রায়ান ছাদে এসে ছাদের এক কোণে তারিনকে বসিয়ে দিয়ে নিজেও তারিনের পাশে বসে পড়ল। তারিন উঠে যেতে নিলে রায়ান তারিনের কোমর ধরে চেপে নিজের পাশে বসে তারিনের কাঁধে মাথা রাখল। জমে গেল তারিন। সারা শরীর জুড়ে কম্পন শুরু হয়েছে। রায়ান শান্ত কণ্ঠে, তারু। তারিন চমকে উঠে পাশ ফিরে তাকালো। তারু? হ্যাঁ, রায়ান ওকে এই নামেই ডেকেছে। কেঁপে উঠল তারিন। কি আছে এই নামটার মধ্যে যা শোনা মাত্রই তারিনের মনটা প্রশান্তিতে ভরে গেল। আমার ঘুম আসছে না তারু। তারিনের হঠাৎ কি হলো তারিন নিজেও জানে না। রায়ানের মাথাটা নিজের কোলের উপর শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। রায়ান তারিনের দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসছে। মিনিট 5 পর নিজের কাজে নিজেই হতবাক তারিন। রায়ানের চুলের মধ্যে হাত চালাতে চালাতে হাত থমকে গেল। এতক্ষণ কি করছিল তারিন নিজেই জানে না। যখন বুঝতে পারল একরাশ লজ্জা এসে ভিড় করলো তারিনের মধ্যে। তারিনের নাকের ডগাটা লাল হয়ে গেছে। লজ্জায় এদিক ওদিক তাকাচ্ছে। রায়ান এতক্ষণ চোখ বন্ধ করে তারিনের কোলেই শুয়েছিল। মাথায় আর তারিনকে হাত বুলাতে না দেখে চোখ মেলে তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে উঠে বসলো রায়ান। তারিন অন্যদিকে তাকিয়ে আছে, তারিনের কানের কাছে মুখ নিয়ে। তোমার নাকের ডগাটা না একদম লাল টমেটোর মতো লাগছে, ইচ্ছে করছে কামড়ে দিতে। তারিন চমকে উঠে রায়ানের দিকে তাকাতেই রায়ান আর সময় নষ্ট না করে তারিনের নাকটা আলতোভাবে কামড়ে দিল। তারিন চোখ বড় বড় করে, এটা কি করলেন? কোনো ইচ্ছে ফেলে রাখতে নেই। সময় ও সুযোগ অনুকূলে থাকলে কাজটা তখনই সেরে ফেলতে হয়, না হয় পরে কোনোদিন আর এমন সুযোগ নাও আসতে পারে। তারিন উঠে দাঁড়ালো, রুমে যাওয়ার জন্য উদ্যত হলো। রায়ান পিছন থেকে তারিনের হাত টেনে ধরে অসহায় কণ্ঠে বলে উঠল, আর একটু থাকো না, 2 দিন পরে তো চলেই যাব। রায়ানের অসহায় কণ্ঠে করা আবদারটা যেন তারিন ফেলতে পারল না। কিন্তু রায়ানের চলে যাওয়ার কথাটা যেন তারিনের মনের কোণে একরাশ কষ্টের ভিড় জমিয়েছে। থমকে দাঁড়ালো তারিন, রায়ানের পাশে বসলো, কিন্তু মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। বারবারই মনে হচ্ছে রায়ান চলে যাবে, দূরে যাবে। রায়ান আবার তারিনের কাঁধের উপর দিয়ে নিজের মাথা রাখলো। আমার মনের আকাশে তুমি প্রথম চাঁদ তারু। তারিন রায়ানের কথার মর্মার্থ বুঝতে না পেরে গোল গোল করে রায়ানের দিকে তাকালো। এর মধ্যে নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রায়ান আর তারিন দৌড়ে নিচে নামলো। চেঁচামেচির আওয়াজটা আজিজুল শিকদারের রুম থেকেই আসছে। সবাই ওই রুমেই আছে। তারিন রুমে গিয়ে চুপচাপ দাঁড়ালো। মিরাজ ওয়াশরুমে সাবান পানিতে পা পিছলে পড়ে গিয়েছে। কিন্তু সমস্যাটা হলো এই রুমের ওয়াশরুমে সাবান পানি কে ফেলে রেখেছে। তারেক শিকদার চেঁচামেচি করছে। তারিন এক কোণে দাঁড়িয়ে কাচুমাচু করছে। ওয়াশরুমে সাবান পানি তো ওই ফেলে রেখেছিল রায়ানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সবাই আবার ওকে ধরবে না তো। রায়ান গোল গোল চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। ও বেশ ভালোই বুঝতে পারছে এই কাজ তারিনের। রায়ান তারিনের কাছে গিয়ে ফিসফিস করে, পেটে পেটে তোমার এত শয়তানি ভাবা যায়? এর জন্যই তো বলি এত রাতে না ঘুমিয়ে বাহিরে কি করছো? বিয়ের আগেই আমার কোমর ভেঙে দিতে চেয়েছিলে। তারিন আর চোখে রায়ানের দিকে তাকাচ্ছে। সরাসরি তাকানোর সাহস নেই। আবার না সবাইকে বলে দেয় এই কাজ ওর। রাইমা সন্দেহের চোখে রায়ান আর তারিনের দিকে তাকিয়ে আছে। রাইমা তারিন আর রায়ানের মাঝখানে দাঁড়িয়ে, তোরা দুজনেই একদিন থেকে একই সাথে এত রাতে কথা থেকে এলি? তারিন ঢোক গিলে, আমি পানি খেতে এসেছিলাম। তোর ওই হাদারাম ভাই কি করছিল কে জানে। রাইমা সন্দেহের দৃষ্টিতে রায়ানের দিকে তাকাতেই রায়ান গম্ভীর কণ্ঠে, আমিও পানি খেতে গিয়েছিলাম, বেশি না ভেবে ঘুমা গিয়ে। বলেই রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ রায়ানরা চলে যাবে। সবাই তাহমিনাকে আরো কিছুদিন থেকে যেতে বলেছিল, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার দোহাই দিয়ে সে থাকবে না বলেছে। রায়ানকে ভার্সিটিতে ফিরতে হবে। অনেকদিন ভার্সিটি বন্ধ যাচ্ছে। তাহমিনা সহ সবাই ঢাকায় থাকলেও রায়ান পড়াশোনা করে চট্টগ্রামে। ঢাকায় এত ভালো ভালো ভার্সিটি থাকতেও এই ছেলে কেন যে চট্টগ্রামে পড়ে আছে কেউ জানে না। তাহমিনা প্রথমে ছেলের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও পরে অবশ্য ছেলের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছে। আজ সারাদিন তারিন রুম থেকে বের হয়নি। সারাটা দিন ধরে তার ছোট্ট মনটার সাথে যুদ্ধ করছে। মনটার মধ্যে আজ ঝড় বয়ে যাচ্ছে। মনটা কিছুতেই রায়ানকে যেতে দিতে চাইছে না, আবার আটকাতেও পারছে না। কোন অধিকারে সে রায়ানকে আটকাবে? কে হয় রায়ান? তার ফুফাতো ভাই?
ভাই কথাটা মনে পড়তেই তারিনের কলিজাটা ধক করে উঠল। আর রায়ানের জন্য ওর এমনই বা লাগছে কেন? তবে কি ও রায়ানের প্রতি দুর্বল? না, কিছুই ভালো লাগছে না। ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মন যা বলছে মস্তিষ্ক মানতে চাইছে না, আর মস্তিষ্ক যা চাইছে মন তা মানছে না। হঠাৎ কারো দরজা ধাক্কায় ঘোর কাটল তারিনের। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে দরজাটা খুলে দিল তারিন। দরজা খুলতেই রায়ান হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। আপনি আপনি এখানে? চলে যাচ্ছি আমি। কথাটা যেন তারিনের বুকের ভিতর তীরের মতো বিঁধল। বুক ফেটে কান্না আসছে, কেমন অস্থির লাগছে। কোনো রকম নিজেকে সংযত করে। ওই, সাবধানে যাবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আর কিছু বলার নেই তোমার? তারিন আমতা আমতা করে। আর কি বলবো? রায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করে তারিনের দিকে এগিয়ে এলো। 2 হাত দিয়ে তারিনের গাল দুটো উঁচিয়ে ধরে নিজের মুখের একদম কাছে নিয়ে এলো। আসছি আমি, ভালো থেকো, নিজের দিকে খেয়াল রেখো। কলেজে যাবে আর আসবে, কোথাও কোনো ছেলের সাথে কথা বলা বা মিশবে না। আমি এখানে না থাকলেও আমার মনটা এখানেই রেখে যাচ্ছি। বুঝতে পারিনি এত বছর পর মায়ের বাপের বাড়িতে এসে নিজের মনটাই এভাবে হারিয়ে ফেলবো, তাও তোমার মতো একটা পিচ্চি মেয়ের কাছে। কত শত মেয়েকে অ্যাভয়েড করেছি, রিজেক্ট করেছি, সেখানে আজ আমি একটা পিচ্চি মেয়ের কাছে নিজের মনটা হারিয়ে বসে আছি। তাকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে পড়েছি। এক মুহূর্ত তাকে রেখে থাকতে পারছি না, কিন্তু তবুও যেতে হবে নিজের গন্তব্যে। করার তো কিছু নেই। তবে একটা কথা মনে রাখবে, আমার মনে রাখা সে তুমিই প্রথম চাঁদ আর তুমিই শেষ। খেয়াল রেখো নিজের দিকে। আসছি আমি, বলে তারিনের কপালে ঠোঁট ছুঁয়ে চলে গেল। ধীরে ধীরে কেটে গেল অনেকটা দিন। তারিনের এইচএসসি শেষ। এর মধ্যে তারিনের সাথে রায়ানের তেমন কথা হয়নি। কথা হবে কিভাবে? তারিনের তো কোনো নিজস্ব মোবাইল নেই। গ্রামে এত অল্প বয়সে মেয়েদের মোবাইল কিনে দেওয়া হয় না। তাহমিনা আর রায়ানের সাথে রোজই কথা হয়, কিন্তু রায়ানও তো আর ওদের সাথে থাকে না। মাঝে মাঝে কল করলে তখন ওই একটু আধটু কথা হয়। সবার সামনে না রায়ান কিছু বলে আর না তারিন। পরীক্ষার পর এখন অবসর সময় কাটাচ্ছে তারিন। তাহমিনার জোড়াজুড়িতে তারেক শিকদার তারিনকে ঢাকায় রেখে গেছে আজ 2 দিন। এখানে এসেও তারিনের চোখ দুটো শুধু একজনকেই খুঁজছে, কিন্তু তাকে কোথায় পাবে? সে তো চট্টগ্রামে। বৃথাই এই খোঁজা। রাতে রাইমা রায়ানের সাথে ভিডিও কলে কথা বলছে। পাশেই বসে চিপস খাচ্ছে তারিন, আর মোবাইলের স্ক্রিনে উকিঝুঁকি মারছে রায়ানকে এক নজর দেখার জন্য। রায়ান বারবার খেয়াল করছে রাইমার পাশে কেউ একজন উকিঝুঁকি মারছে, কিন্তু মানুষটাকে ঠিক বোধগম্য হচ্ছে না রায়ানের। বাড়িতে তো এই সময় তাহমিনা আর রাইমা ছাড়া কেউ থাকে না। ওর বাবা এই মুহূর্তে অফিসে থাকে। পাশে জনকে দেখে তো তাহমিনার মতো মনে হচ্ছে না। তোর পাশে ওটাকে? তারিন। তারিন শুনে রায়ান চমকে উঠল। তারিন ওদের বাসায় এসেছে আরও জানেই না, যার জন্য এতদিন ছটফট করেছে সে ওর বাড়িতে, আরও নিজেই জানে না। কবে এসেছে তারিন? 2 দিন হলো এসেছে। পরের দিন সকালে খাবার টেবিলে গিয়েই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে রাইমা আর তারিন। ওদের সামনেই খাবার টেবিলে মনের সুখে খাবার খাচ্ছে রায়ান। এই লোক তো কাল রাতেও চট্টগ্রাম ছিল, আর আজ ঢাকায়, তাও বাড়িতে। তারিন আর রাইমা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ধপ করে চেয়ার টেনে বসে পড়ল। ভাইয়া, তুই কখন এলি? কাল রাতেও না তোর সাথে কথা বললাম, তুই চট্টগ্রাম ছিলি। কাল লাস্ট ট্রেনে এসেছি। তোকে না পরশু আসতে বললাম, তুই বললি পারবি না, ক্যাম্পাসে কাজ আছে। হঠাৎ কলেজ ছুটি পেয়েছি, চলে এসেছি। রাইমা সন্দেহের দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে। এই সময় কেন ভার্সিটিতে ছুটি দিয়েছে বলে শুনিনি তো। সিআইডিতে জয়েন করেছিস নাকি? আমার ভার্সিটি কি তোর কথায় ছুটি দিবে নাকি? তা নয়, তবে তুই এসেছিস, ভালোই হয়েছে। তারিন আর আমি আজ ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছিলাম। তুই যখন এসেছিস তাহলে নিয়েই যেতে পারবি। তারিনকে নিয়ে ঘুরতে যাবি? বলে অদ্ভুতভাবে তারিনের দিকে তাকালো। তারিন এতক্ষণ ওদের পাশে বসে চুপচাপ খাচ্ছিল আর ওদের কথা শুনছিল। মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করছে। আজ কতদিন পর সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের সামনে দেখলো। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা তো সম্ভব না। কাল রায়ান যখন শুনেছে তারিন ঢাকায়, তখনই সব কাজ ফেলে রেখে ছুটে এসেছে। এতদিন প্রতিটা মুহূর্তে এই মেয়েটার জন্য ছটফট করেছে রায়ান। আজ যখন শুনল
সেই মেয়েটি ওর বাড়িতেই, তখন আর নিজেকে আটকে রাখতে পারেনি। কাল রাতে ট্রেনেই ঢাকায় এসেছে রায়ান। খাওয়া শেষে রায়ান উঠে যাওয়ার সময় তারিনকে ইশারা করে বলে গেল, ছাদে এসো। তারিন ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে যাবে কিনা ভাবছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। ওই মানুষটার সামনে গেলেই ওর বুকের মধ্যে থাকা ছোট্ট কলিজাটা জোরে জোরে লাফাতে শুরু করে। কেমন একটা অনুভূতি হয়, নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। ছাদের ভিতরে যাবে নাকি যাবে না ভাবনার মধ্যেই একটা হাত এসে তারিনকে টেনে ছাদের ভিতরে নিয়ে গেল। রায়ান এক হাত দিয়ে তারিনের কোমর জড়িয়ে ধরেছে। তারিন মোচড়ামুচড়ি করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু রায়ান তো নাছোড়বান্দা, সে কিছুতেই ছাড়বে না। কেন ছাড়বে? সে কতদিন পর তার প্রিয়তমাকে দেখতে পেয়েছে, কতদিন পর তাকে কাছে পেয়েছে, কতদিন পর তাকে একটু ছুঁতে পেরেছে। কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি কি কাউকে ভয় পাই? বলে এক হাত দিয়ে নিজের চোখের চশমাটা খুলে পকেটে রাখলো। তারপর দুই হাত দিয়ে তারিনের কোমর জড়িয়ে ধরলো। ঢাকায় এসেছো, আমাকে জানাওনি কেন? আমার কাছে কি মোবাইল আছে যে জানাবো? মায়ের মোবাইল থেকে জানাতে? মায়ের সাথে তো আমার রোজই কথা হয়। ফুপির মোবাইল থেকে আপনাকে কল করে জানাবো যে আমি আপনাদের বাসায় এসেছি। আপনি চট্টগ্রাম থেকে লাফিয়ে লাফিয়ে ঢাকা আসুন। ওরে বুদ্ধি রে, আপনাকে তো দেশের বুদ্ধিজীবীদের তালিকায় সবার উপরে স্থান দেওয়া উচিত। তারিনের কথা শুনে রায়ান ঠোঁট কামড়ে হাসছে। তারিন শেষ। এই হাসি তারিনকে আজ ফাঁসাবে। মানুষ এভাবে হাসে নাকি? তারিন মুগ্ধ দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। ওর হার্টের অবস্থা ভালো না। এই মুহূর্তে ওর নিজেকে হার্টের রোগী মনে হচ্ছে। রায়ান তারিনের কপালে একটা টোকা দিয়ে, তুমি তো বেশ ভালোই কথা বলতে পারো। তারিন আহ শব্দ করে কপালে হাত দিল। আপনি আমার কপালে টোকা দিলেন কেন? ব্যথা পেয়েছি না? ও, ব্যথা পেয়েছো? আসো, চুমু দিয়ে দেই, ব্যথা সেরে যাবে। চুমুর কথা শুনে তারিন থতমত খেয়ে গেল। এই ছেলেকে কোনো বিশ্বাস নেই, যখন তখন চুমু আর কামড় খেয়ে বসে। রাক্ষস কোথাকার। আমাকে কি আপনার বাচ্চা মনে হয় যে ব্যথা পাবো আর চুমু দিয়ে দিবেন অমনি আমার ব্যথা সেরে যাবে? একদম না। তোমাকে আমার বাচ্চা মনে হবে কেন? তুমি তো আমার বাচ্চার মা। আর তোমাকেই যদি বাচ্চা মনে করি তাহলে হবে বলো? রায়ানের কথা শুনে তারিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি লাগামহীন কথাবার্তা। তারিনের কান দুটো যা যা করছে। এইসব কথা কেউ এভাবে বলে? এই ছেলের লাজ লজ্জা বলতে কি কিছু নেই? নির্লজ্জ অশ্লীল লোক কোথাকার। লজ্জা করছে না একটা মেয়েকে এইসব কথা বলতে? রায়ান তারিনের গালে শব্দ করে একটা চুমু খেয়ে, বউয়ের সামনে লজ্জা পেলে হবে বলো? বউয়ের সামনে লজ্জা পেলে শেষে দেখবে বউকে আদর করতেও পারবো না, আর জীবনে বাবার ডাকও শোনা হবে না। এ কে আপনার বউ? আমার এখনো বিয়েই হয়নি। ওতে কতক্ষণ? বলে তারিনের কপালে একটা চুমু খেলো। এইসব কি? আপনি কথায় কথায় এভাবে চুমু খাচ্ছেন কেন? সরকারি মুখ পেয়েছেন নাকি যখন তখন কামড়ে দেন আবার চুমু খান? সরকারি না, আমার ব্যক্তিগত সম্পত্তি। অবশ্য তুমি সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত। শয়তান ছেলে, আপনাকে হাদারাম ভেবেছিলাম, তারপর শয়তান ভেবেছিলাম, এখন দেখছি শয়তানের সাথে সাথে লুচুও আপনি। কি বললে? আমি লুচু? ভেবেচিন্তে বলেছ তো? আপনি লুচু লুচু লুচু। লুচু ছেলেরা কি কি করে জানো তুমি? দেখাবো নাকি একবার? রায়ানের কথা শুনে হালকা কেঁপে উঠল তারিন। ছেলেটা যে পরিমাণ বদ, এখন কি করবে কে জানে। কি দেখাবেন? আমি কিছু দেখতে চাই না। তারিনের গালে আলতো একটা কামড় বসিয়ে, ভয় পেয়েছো তারু? কিন্তু আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না। ছাড়ুন আমাকে। রাইমা নিশ্চয়ই খুঁজছে। ঘুরতে যাব একটু পর আমরা। আমিও তো যাব, চলো। তারিন আর কথা বাড়ালো না। রায়ানের হাত আলগা হতেই দৌড়ে ছাদ থেকে নেমে পড়ল। তারিন একটা কালো থ্রিপিস পরেছে, মাথায় হিজাব, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে। রেডি হয়ে রাইমার সাথে বাইরে বের হতেই দেখা মিলল রায়ানের। রায়ানকে দেখেই তারিন ভ্রুকুচকে তার দিকে তাকালো। রায়ান একটা ঢোলা শার্ট আর মেয়েদের প্লাজোর মতো প্যান্ট, চোখে মোটা ফ্রেমের একটা চশমা দিয়ে হাদারামের মতো দাঁড়িয়ে আছে। ছেলেটা তো মোটেও এমন নয়, তাহলে এমন চলাফেরা করে কেন? সবার সামনে একদম ভদ্র শিশু, কিন্তু ভিতরে ভিতরে শয়তানের হাড্ডি। রায়ানের কাহিনীটা কি তারিনের মাথায় ঠিক ঢুকছে না। রায়ান একটা অটোরিকশা ঠিক করে তারিন আর রাইমাকে ডেকে নিল। রায়ান সামনের সিটে বসেছে আর রাইমা আর তারিন পিছনে বসেছে। 30 মিনিট পর গাড়িটা থামলো। তিনজনেই নেমে দাঁড়ালো। এটা কোথায় এসেছি আমরা? হাতির ঝিল। কই, হাতি তো দেখতে পাচ্ছি না।
তারিনের কথা শুনে রাইমা খিলখিল করে হেসে দিল। আমি কি হাসার মতো কিছু বলেছি? না, তুমি ওর হাসির কারণ না খুঁজে হাতি খোঁজে মনোযোগ দাও। জায়গার নামটা যেহেতু হাতির ঝিল, হাতি তো অবশ্যই থাকবে। বিগত 10-15 মিনিট ধরে রাইমা, তারিন আর রায়ান শুধু হাঁটছে। হাতির ঝিল এসেছেই তো হাঁটতে, প্রেয়সীর হাতে হাত রেখে হাঁটবে, কিন্তু মাঝখানে কাবাব মেয়ে হাঁট। ঘরে শত্রু বিভীষণ রাইমা নামক এক প্রাণী আছে তো। ভাইয়া আর হাঁটতে পারছি না, বসবো এখন। রায়ান একটা বেঞ্চ দেখিয়ে রাইমা আর তারিনকে বসতে দিয়ে কোথাও একটা চলে গেল। রাইমা আর তারিন বেঞ্চে বসে গল্প করছিল। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়ালো। রাইমা ঢাকার মেয়ে, ছোটবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছে। সে ঢাকার হালচাল খুব ভালোভাবেই বোঝে। এখন যে এই ছেলেটা শুধুমাত্র এই ফুলের অজুহাত দিয়ে ওদের সাথে কথা বলতে এসেছে সেটাও ভালোভাবেই বুঝতে পারছে। কিন্তু তারিন, সে তো গ্রামের মেয়ে, এই প্রথম ঢাকা শহরে এসেছে। ছোট থেকে এই গ্রামে বড় হয়েছে। ওর সহজ সরল মন এই ছেলেটার অজুহাত বুঝতে ব্যর্থ। খুঁজে দেখুন গিয়ে। মিথ্যে বলছিস কেন? ওই যে ওখানে আসার সময় দেখে আসলাম। তারিন ভ্যাবলার মতো ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি কি বলছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠে একটা আওয়াজ এলো। আর ওই কালো গোলাপটির মালিক চলে এসেছে, তাই ওই কালো গোলাপটি থেকে দূরত্ব বজায় রেখে চলাই আপনার জন্য শ্রেয়। তারপর রাইমা আর তারিনের দিকে তাকিয়ে, একটু আগেই তো এলাম, এখনই চলে যাব? আমি কারো মতামত জানতে চাইনি। আমি তখন বলেছি এখনই বাসায় যাব, তার মানে এখনই যাব। ছেলেটা এতক্ষণে কেটে পড়েছে। তারিন বেশ ভালোই বুঝতে পেরেছে রায়ান বেশ রেগে আছে, তাই আর কথা না বাড়িয়ে রায়ানের কথা মতো বাসায় চলে গেল। বাসায় এসে সে কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে তারিন আর রাইমা। ওরা আজ ঘুরতে যাওয়ার কত প্ল্যান করেছিল, শেষ পর্যন্ত কি হলো? নিয়ে গেল হাতির ঝিল। যাক, তাও নিয়ে গেছে তো, কিন্তু সেখানে গিয়েও কি হলো? 10-15 মিনিট গরুর মতো হাঁটিয়ে 5 মিনিট বসিয়ে নিয়ে চলে এলো। এটা কোনো ঘোরা হলো? রায়ান তারিনের আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু তারিন কোনো কথা বলছে না। এই লোকটাকে আজই কে চট্টগ্রাম থেকে ফিরতে বলেছে? এই লোকটা না আসলে আজ ঠিক ওরা ঘুরতে পারত। বান্ধবীদের কাছে কত ঢাকার গল্প শুনেছে, সেই থেকে ওর ইচ্ছে ঢাকা আসার। ঢাকা এসে খুব ঘুরবে, কিন্তু কি হলো? রায়ান বেশ ভালোই বুঝতে পারছে তারিন আর রাইমা দুজনই ওর উপর রেগে আছে। রায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে, চলো রেডি হ, তোদের নিয়ে বের হব। রায়ানের কথা শুনে খুশিতে তারিন আর রাইমা দুজনের চোখই চকচক করে উঠল। যেখানে মেয়েদের রেডি হতে ঘন্টা পার হয়েছে, সেখানে ওরা দুজন মাত্র 10 মিনিটে রেডি হয়ে হাজির ঘুরতে যাওয়ার জন্য। তারিন মনে মনে খুব এক্সাইটেড, এবার বুঝি ওরা ঘুরতে যাওয়া হবে। 10 মিনিট পর তারিন আর রাইমা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। রায়ান ওদের নিয়ে শিশু পার্কে এসেছে ঘুরতে। চারদিকে বাচ্চারা খেলছে, দৌড়াদৌড়ি লাফিলাফি করছে। রাইমা কোমরে হাত দিয়ে, এটা কথায় নিয়ে এসেছিস ভাইয়া? ভাবলেশীন ভাবে কেন ঘুরতে? তারিন দাঁতে দাঁত চেপে, আমাদের কি আপনার বাচ্চা মনে হয়? কেন, তোমরা কি নিজেদের বড় মনে করো? ভাইয়া দেখ, ভালো হচ্ছে না কিন্তু। আমাদের ভালো কোথাও ঘুরতে নিয়ে যা। এই জায়গাটাই তোদের জন্য উপযুক্ত, তাই তোদের এখানে নিয়ে এসেছি। এখানে ঘুরলে ঘোর, না হয় বাড়ি চলো। রাইমা, বাড়ি চল, ঘুরবো না আমরা, আমার ঘোরার শখ মিটে গিয়েছে বলে হনহন করে হাঁটা ধরলো। রাইমা রায়ানকে একটা ভেঙচি কেটে তারিনের সাথে হাঁটা ধরলো। রায়ানও ওদের পিছু পিছুই হাঁটা শুরু করলো। আরে একা একা কোথায় যাচ্ছ তুমি? তারিন দাঁতে দাঁত চেপে, জাহান্নামে চৌরাস্তায়। রাইমা, তুই যাবি নাকি আমি একাই যাব? রাইমা রায়ানকে একটা ভেঙচি কেটে তারিনের সাথে হাঁটা ধরলো। রায়ানও ওদের পিছু পিছুই হাঁটা শুরু করলো। তারিন আর রায়ানের মাঝখানে বসে চিপস খাচ্ছে রাইমা। তারিন আর রাইমা দুজনের কেউই রায়ানের সাথে কথা বলছে না। রায়ান বেশ ভালোই বুঝতে পারছে দুজনই বেশ রেগে আছে ওর উপর। নিজের বোনের রাগ নিয়ে ততটা ভাবছে না সে। রাইমা এখন রাগ করে একটু পরেই গিয়ে আবার রায়ানের সাথে কথা বলবে, কিন্তু এই মহারানীর রাগ কিভাবে ভাঙাবে রায়ান? সে কখন থেকে তারিনকে ইশারা করে যাচ্ছে ছাদে যাওয়ার জন্য, কিন্তু তারিন যেন দেখেও না দেখার ভান ধরে বসে আছে। রায়ান তারিনের দিকে তাকিয়ে উসকুস করছে। রায়ান বেশ অনেকক্ষণ অপেক্ষা করে। রেগে আছো আমার উপর? রাইমা চিপস খেতে খেতে,
খুব রেগে আছি। এখন চকলেট এনে দে, তাহলে রাগ ভেঙে যাবে। রায়ান বিরক্তি নিয়ে। তোকে বলিনি, তারিনকে বলেছি। সবসময় শুধু খাই খাই। রাইমা সন্দেহের দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে। শুধু তো তারিন রেগে নেই, আমিও রেগে আছি। তাহলে শুধু ওকে জিজ্ঞেস করছিস কেন? কাহিনী কি? কাহিনী কি হবে আবার? বেশি কথা বলিস না। ও আমাদের বাসার মেহমান। আমার জন্য যদি ও রাগ করে তাহলে মামা কি ভাববে, তাই জিজ্ঞেস করছিলাম। রাইমা চোখ দুটো ছোট ছোট করে। শুধু কি তাই নাকি অন্য কিছু? কেমন যেন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। রায়ান রাইমার নাকটা টিপে ধরে। তোর নাকটা দেখছি বড় হয়ে গেছে, আজকাল একটু বেশি গন্ধ পাচ্ছিস। ভাইয়া, আমরা কিন্তু রাইমা আর কিছু বলার আগেই রায়ান লাফ দিয়ে ওঠে। ইয়াক, দূরে যা আমার থেকে। ভাই বোনের কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠল তারিন। কি সুন্দর সে হাসি। রায়ান এক দৃষ্টিতে তারিনের দিকে তাকিয়ে আছে। তারিন হাসলে তার ডান গালে ছোট্ট একটা টোল পড়ে, খুবই নগণ্য। আগে কখনো খেয়াল করেনি রায়ান। রাইমা রায়ানের কাঁধে হাত দিয়ে। হাসিটা সুন্দর না? রায়ান আনমনেই জবাব দিল। খুব সুন্দর। কথাটা বলেই থতমত খেয়ে গেল রায়ান। ওর পাশেই বড় বড় চোখ করে রায়ানের দিকেই তাকিয়ে আছে রাইমা। রায়ান বেশ ভালোই বুঝতে পারছে ভুল জায়গায় ওর মুখ থেকে ভুল কথা বেরিয়ে গেছে। রায়ান জোরপূর্বক হাসার চেষ্টা করে। ওই কার হাসি, কেমন হাসি? কোনো হাসি সুন্দর না বলে দ্রুত প্রস্থান করলো এখান থেকে। এখন কেটে পড়াই ভালো। রাত 2টা, সবাই ঘুমিয়ে পড়েছে। ব্যস্ত কোলাহল পূর্ণ নগরীটাও এই মুহূর্তে বেশ নিস্তব্ধ। এই অন্ধকার নিস্তব্ধ রজনীতে সামান্য থেকে সামান্য শব্দটাও যেন কর্ণকুহরে ভালোভাবেই প্রবেশ করে। ঘুমের মধ্যেই তারিন অনুভব করলো কে যেন ফিসফিস করে ওকে ডাকছে আর আলতো হাতে দরজা ধাক্কা দিচ্ছে। প্রথমে শব্দ পেয়েও তারিন ঘুমে মনোযোগী হলেও একটু পর হৃদয় ঝঙ্কার তুলল বাইরের নির্ঘাত। রায়ান ডাকছে, আর ওর পাশেই তো রাইমা ঘুমিয়ে আছে। রাইমা জেগে গেলে হয়তো কেলেঙ্কারি হয়ে যাবে। তারিন উঠে বসলো, চুলগুলো কোনো রকম হাত খোপা করে দরজার দিকে ছুটল। যা ভেবেছিল ঠিক তাই। দরজা খুলে দেখে রায়ান দাঁড়িয়ে আছে। তারিনকে দরজা খুলে দাঁড়াতে দেখে রায়ান ঝড়ের গতিতে এসে তারিনকে কোলে তুলে নিল। কেঁপে উঠল তারিন। এ কি করছেন? কোলে তুলে নিয়েছেন কেন? রায়ান সাবধানতার স্বরে ধমক দিল তারিনকে। চুপ একদম, কথা বলো না, সবাই উঠে যাবে। তারিনকে নিয়ে সোজা ছাদে উঠে গেল রায়ান। এখন তো নিচে নামান, নাকি এখনো বাচ্চাদের মতো কোলে নিয়ে হাঁটবেন? তুমি এত হালকা কেন তারু? খাওয়া দাওয়া করো না নাকি? এমন হলে বিয়ের পর আমার ওজন সইবে কিভাবে? হতভম্ব তারিন গোল গোল চোখে তাকিয়ে আছে রায়ানের দিকে। তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে। লজ্জায় গাল লাল হয়ে উঠেছে তারিনের। তারিন চোখ নামিয়ে নিয়ে। আপনি ভীষণ অসভ্য লোক, একেবারে নির্লজ্জ। রায়ান ঠোঁট কামড়ে হাসছে। তারিনকে নিয়ে ছাদের রেলিংয়ের উপর বসিয়ে দিল রায়ান। তারিন ভয়ে চোখ মুখ কিছে, রায়ানের বাহু খামছে ধরেছে। মারবেন নাকি আমাকে? এখানে বসিয়েছেন কেন? ভয় লাগছে আমার। রায়ান তারিনের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। ভয় কিসের? আমি আছি তো, পড়বে না তুমি? বিশ্বাস আছে তো আমার উপর? রায়ানের কথার পিঠে তারিন আর কিছু বলল না, চুপ করে আছে। কি বা বলবে ও? এই মানুষটার উপরই তো ওর সব থেকে বেশি বিশ্বাস, ভরসা গড়ে উঠেছে এখন। রায়ান শান্ত কণ্ঠে। রাগলে না, তোমাকে আরো স্নিগ্ধ লাগে তারু। তারিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। রায়ান আলতো ভাবে তারিনের গালে হাত দিয়ে। ভাবে আমার দিকে তাকাও তারু। তারিন তাকাচ্ছে না। এবার রায়ান তারিনের গাল ধরে এক প্রকার জোর করিয়ে নিজের দিকে ফিরালো। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তারিনের মুখ পানে। রাগলে না, তোমাকে আরো স্নিগ্ধ লাগে তারু। ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে জাগে। তারিন ড্যাব ড্যাব করে রায়ানের দিকে তাকিয়ে আছে। মিনিট খানেক সময় লাগলো রায়ানের বলা এই ভয়ঙ্কর কিছুর মানে বুঝতে। মানেটা বুঝতেই বড় বড় চোখে তাকিয়ে রইল রায়ানের মুখ পানে। রায়ান ঠোঁট টিপে নিঃশব্দে হেসে ফেলল। রায়ান আলতো ভাবে তারিনের কপালে উষ্ঠদয় ছুঁয়ে দিল। এত রাগ শরীরের জন্য ভালো না তারু, কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব। তারিন কপট রাগ দেখিয়ে। হয় শিশু পার্ক, না হয় ওই কি যেন নাম, হাতির ঝিল, উইদাউট হাতি। ওইখানে নিয়ে গিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে আমার পায়ের শ্রাদ্ধ করবেন।
রায়ান একটা চোখ টিপ মেরে। যদি তোমাকে না হাঁটিয়ে কোলে নেয় ব্যাপারটা কেমন হবে? তারিন চোখ ছোট ছোট করে রায়ানের দিকে তাকিয়ে। আমি আপনার কোলে উঠবো কেন? আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয়? একটু আগেও তো উঠলে। ওইটা তো আপনি হঠাৎ জোর করে নিয়েছিলেন। কালো না হয় হঠাৎ জোর করে নেব? লজ্জাহীন লুচুর লোক। রায়ান তারিনের গালে আলতো একটা কামড় দিয়ে। বউয়ের কাছে লুচু হতেও সমস্যা নেই আমার। তারিন গালে হাত দিয়ে। লজ্জাহীন লুচু ছেলে, সবসময় শুধু কামড়া কামড়ি, কি পেয়েছেনটা কি? ইচ্ছে তো করে তোমাকে কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। দাঁড়াও, বিয়েটা একবার হতে দাও। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল। কেঁপে উঠল তারিন। পড়ে যেতে নিলে চোখ মুখ খিচে শক্ত করে জড়িয়ে ধরল রায়ানকে। তোমার স্পর্শ যে আমায় ব্যাকুল করে তোলে তারু, তা কি তুমি বোঝো না? হাতের বাঁধন আলগা হয়ে আসলো তারিনের। গাল দুটো লাল হয়ে গেছে। রায়ানকে ছেড়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো তারিন। রুমের সামনে যেতেই রাইমার সাথে দেখা। থতমত খেয়ে যায় তারিন। রাইমা আবার সব বুঝে ফেলল না তো? রাইমার চোখ ছোট ছোট করে তারিনের দিকে তাকিয়ে। কোথায় গিয়েছিলি? তারিন আমতা আমতা করে উত্তর দিল, পানি খেতে। সত্যি তো? তারিন বিছানায় শুতে শুতে। তোকে মিথ্যা কেন বলবো? আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। সকাল সকাল ঘুম থেকে উঠেই তারিন আর রাইমা রেডি হয়ে বাইরে বেরিয়েছে। উদ্দেশ্য কাছে একটা পার্কে ঘুরবে। রায়ান ঘুম থেকে ওঠার আগেই ওরা বেরিয়েছে, কারণ রায়ান জানতে পারলে না আবার ধরে বেঁধে শিশু পার্কে নিয়ে যায়। প্ল্যানটা মূলত রাইমার। তারিন কিছুতেই এই প্ল্যানিং এ রাজি হচ্ছিল না। ওকে এক প্রকার ধরে বেঁধেই রাইমা নিয়ে এসেছে। রায়ানের রাগ সম্পর্কে রাইমার ধারণা না থাকলেও তারিনের কিছুটা আছে। সবার সামনে রায়ান হাদারামের খোলস পরে থাকলেও তারিনের সামনে এলেই তো সেই খোলস ছেড়ে বেরিয়ে আসে। সকালে ঘুম থেকে উঠেই রাইমা বা তারিন কারো সারা শব্দ পাচ্ছে না। বাড়িটাও কেমন নীরব। রায়ান প্রথমে ভেবেছিল ওরা ছাদে, কিন্তু ছাদে কেন? পুরো বাড়িতে খুঁজে এসেও ওদের দুজনের দেখা না পেয়ে ভ্রু কুচকে এলো রায়ানের। এই সাত সকালে মেয়ে দুটো কোথায় গেল? তাহমিনা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। মা, রাইমা আর তারিন কোথায়? ওরা একটু ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়েছে শুনেই ধপ করে আগুন জ্বলে উঠল রায়ানের মাথায়। ঘুরতে গিয়েছে, তাও ওকে না জানিয়ে। কাল রাতেই তো তারিনকে বলছিল আজ ওদের নিয়ে ঘুরতে বের হবে। এইটুকু অপেক্ষা করতে পারলো না। দুটো আঙ্গুল দিয়ে কপাল ঘষে নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে রায়ান। ওরা কোথায় গেছে ঘুরতে? তাহমিনা ডিম ভাজতে ভাজতে। বললো তো কাছের পার্কেই যাবে। তাহমিনার কথা শেষ হওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়ল রায়ান। বাসায় যে জামা পরেছিল সেটা পরেই বেরিয়েছে। রাগে কপালের রগগুলো ফুটে উঠেছে। পার্কে গিয়ে রায়ানের ভিতরে রাগগুলো যেন তরতর করে আরো বেড়ে গেল। এখন নিজেকে কন্ট্রোল করা দায়ী হয়ে পড়েছে। পার্কের ঘাসের উপর বসে একটা ছেলে গিটার বাজিয়ে গান গাইছে, আর তার একটু দূরে গালে হাত দিয়ে হাঁটু ভেঙে বসে চোখ বন্ধ করে মুগ্ধতায় গান শুনছে তারিন। রায়ানের ইচ্ছে করছে তারিনের গালে এই মুহূর্তে থাটিয়ে একটা চড় বসিয়ে দিতে। তারিনের কাছে গিয়ে তারিনকে হাত ধরে টেনে তুলে দাঁড় করালো রায়ান। আকস্মিক রায়ানকে সামনে দেখে হকচকিয়ে উঠল তারিন আর রাইমা দুজনেই। তারিন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রাইমার দিকে তাকিয়ে সে বুঝতে পারছে ভীষণ রেগে আছে। আপনি এখানে? আশা করনি বুঝি? ডিস্টার্ব করলাম নাকি? ভাইয়া আসলে আমি ওকে। রাইমাকে মাঝপথে থামিয়ে দিয়ে। তোর কাছে আমি কিছু শুনতে চাইনি। গিটার বাজানো ছেলেটার দিকে তাকিয়ে। হে ইউ, এখানে এসেছেন গান গেয়ে মেয়েদের আকর্ষিত করতে? কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? চুপ করো। কার কাছে জিজ্ঞেস করে বাইরে বেরিয়েছো? সাহস হয় কিভাবে এভাবে বাইরে আসার? আবার বাইরে এসে গালে হাত দিয়ে ছেলেদের গান শুনছো? রায়ান ধমক দিয়ে। রাইমা গোল গোল চোখে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। তারিন আর রায়ানকে নিয়ে ওর মনে সন্দেহ তো বহুদিনের, কিন্তু ওর ভাই যে হাদারাম, তাকে নিয়ে কি আদৌ এসব সম্ভব? যতই সন্দেহ হোক না কেন, ভাইয়ের ওই মোটা ফ্রেমে চশমার দিকে তাকিয়ে সব সন্দেহ চলে যেত। কিন্তু আজ যেন ভাইকে একটু নতুন রূপেই দেখছে। যে কখনো উচ্চস্বরে কথা বলেনি সে তারিনকে ধমকাচ্ছে। মাঝে মাঝে তো রায়ান পাশে বসে কথা বললেও রাইমা শুনতে পায় না। তারিন চোরা চোখে আশপাশটা দেখছে। আশেপাশের সবাই কেমন অদ্ভুত ভাবে ওদের দেখছে। তারিনের অস্বস্তি হচ্ছে, সাথে রাগও লাগছে। কথা বলছো না কেন ডাফার? কি বললেন আপনি? আমাকে ডাফার বললেন? ডাফার বলবো না তো কি বলবো? ইডিয়েট। তারিন চোখ বড় বড় করে। আবার কি বললেন? ইডিয়েট?
আসেনি তো মুখোশধারী শয়তান, লুচু বদের হাড্ডি, একদম কথা বলবেন না আমার সাথে, পাজি মানুষ একটা। বলে হাত ছাড়া দিয়ে রায়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে হনহন করে হাঁটা ধরল। সোফার দুই ধারে দুই দিকে তাকিয়ে বসে আছে রায়ান আর তারিন, আর ওদের মাঝখানে বসে সন্দেহের দৃষ্টিতে রাইমা কতক্ষণ রায়ানের দিকে তাকাচ্ছে, কতক্ষণ তারিনের দিকে। কালই আমি বাড়ি চলে যাব, এখনই আব্বুকে খবর দেব। তারিন বাড়িতে চলে যাবে শুনেই রায়ানের কলেজে ধক করে উঠল। নিজের রাগটা ধরে রাখতে পারল না। কোথায় যাবে তুমি? কোথাও যাবে না। তারিন রায়ানের কথায় কোনো পাত্তা না দিয়ে রাইমার কাছ থেকে মোবাইলটা নিয়ে ধপধপ পা ফেলে রুমে চলে গেল। এইবার বেশি হচ্ছে কিন্তু। ওই মোবাইল থেকে যেন কারো কাছে কল না যায়, তাহলে কিন্তু আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না। বলে তারিনের পিছু পিছু গেল। রুমে ঢুকেই তারিন তারেক শিকদারকে কল লাগালো। 2-3 বার রিং হতেই তারেক কলটা রিসিভ করলো। ও পাশ থেকে হ্যালো বলতেই রায়ান ঝড়ের গতিতে তারিনের থেকে মোবাইলটা কেড়ে নিয়ে কলটা কেটে দিল। কি করলেন আপনি? মোবাইলটা কেন নিলেন? রায়ান তারিনের কথার পৃষ্ঠে কোনো জবাব না দিয়ে আচমকাই তারিনের মাথাটা চেপে ধরে তারিনের দুই ঠোঁটের সাথে নিজের দুই ঠোঁট শক্তভাবে চেপে ধরল। তারিন হতভম্ব, কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছে না। চোখ দুটো অসম্ভব রকম বড় বড় হয়ে গেছে। হার্টের অবস্থাও ভালো না, অস্বাভাবিক রকম লাফিয়ে চলেছে, হাত পা অবশ হয়ে গেছে। রাইমা গোল গোল চোখে তাকিয়ে আছে। তার সামনে রায়ান নিজের ঠোঁট দিয়ে তারিনের ঠোঁট চেপে ধরে দাঁড়িয়ে আছে। তখন তারিনের পিছু পিছু রায়ান চলে আসায় রাইমাও সন্দেহ বশত ওদের পিছু এসেছিল। এখানে এসেছে এমন কিছু একটা সাক্ষী হবে কল্পনাতেও ভাবতে পারিনি। ওর হাদারাম ভাইটা কিনে শেষ পর্যন্ত প্রেম করছে, তাকে আবার চুমু খাচ্ছে। রাইমার চক্ষু গোটুর থেকে বেরিয়ে আসার উপক্রম, পা দুটো কে যেন আটকে ধরেছে, নড়তেও পারছে না। তারিন রায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে, এটা কি করলেন আপনি? তুমি বড় মামাকে কল দিচ্ছিলে কেন? আমার ইচ্ছে, আমি আমার বাবাকে কল করব। রায়ান তারিনের কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে, এত ইচ্ছে আসে কোথা থেকে? এমনি আজ আমাকে না জানিয়ে বাইরে গিয়েছো, এখন আবার এখান থেকে চলে যেতে চাইছো? সাহস তো কম না। তারিন রায়ানের হাতে একটা চিমটি কেটে, বদলোক একটা। চিমটি কেটে রায়ানের হাতের বাঁধন একটু আলগা হতেই তারিন দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই দেখে রাইমা দরজার সামনে হাঁ করে তাকিয়ে আছে। রাইমাকে দেখে তারিন হকচকিয়ে উঠল, লজ্জাও লাগছে খুব। রাইমা আবার এখানে কখন এলো? ওকে সব দেখে নিয়েছে? রাইমা তুই এখানে? রায়ানের কথাই রাইমার ধ্যান ভাঙল। রাইমা উত্তেজিত হয়ে 2 হাত দিয়ে নিজের চোখ দুটো চেপে ধরে বলে উঠল, আমি কিছু দেখিনি। এই যে একটু আগে ভাইয়া একটু তারিনের ঠোঁটে চুমু খেয়েছিস, আমি দেখিনি। তারিন লজ্জায় মুড়িমুড়ি অবস্থা। রাইমা যদি কিছু নাই দেখে থাকে তাহলে বলল কিভাবে? এই মুহূর্তে এই 2 ভাই বোনের সামনে দাঁড়িয়ে থাকাই তারিনের দায় হয়ে পড়েছে। তারিন দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাতের খাবার শেষে সবাই যার যার রুমে চলে গেছে। রাইমা আর তারিনও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ কোথা থেকে রায়ান চলে এলো। রাইমা দুষ্টু হেসে, কিরে ভাইয়া, এখন তারিনকে ছাড়া ঘুম আসে না নাকি? তা যা বলেছিস, এখন এই রুম থেকে বের হতো। তুই আমার রুমে এসে আমাকে বেরিয়ে যেতে বলছিস? হাউ ফানি। 200। এত কম? 300। 500 হলে যেতে পারি। ওকে ডান। রাইমা নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে চলে গেল। তারিন এতক্ষণে হতভম্ব হয়ে ভাই বোনের কাণ্ড দেখছিল। ওরা 2 ভাই বোন মিলে ওকে নিলামে উঠিয়েছিল নাকি? ভাই বোন দুটাই একরকম। তারিনের এসব আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যে রায়ান এসে তারিনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। চোখের চশমাটা খুলে পাশের টেবিলের উপর রাখলো। চুলগুলো একটু টেনে দাও তো তারু, মাথার মধ্যে যেন কেমন করছে। পারবো না। এখানে শুয়েছেন কেন? উঠুন। রায়ান তারিনের এক হাত ধরে নিজের হাতের মধ্যে নিয়ে, ভালোবাসি তারু, আমি অন্য প্রেমিকদের মতো হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। তাদের মতো করে ফিল্ম স্টাইলে হাতে ফুল নিয়ে হাঁটু গেড়ে হয়তো তোমাকে প্রেম নিবেদন করতে পারিনি, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়। আমি অন্যদের মতো নিজের ভিতরের কথাগুলো খুব সহজে প্রকাশ করতে পারি না, মুখে বলতে পারি না, কিন্তু এই বলে এই নয় যে আমি ভালোবাসি না। আমার জীবনে তুমি প্রথম নারী। কখনো বুঝিনি আমিও কাউকে ভালোবাসবো। তাকে দেখার জন্য আমার মনও ছটফট করবে। তাকে দেখলে অদ্ভুত এক ভালো লাগা কাজ করবে আমার ভিতরে। কিন্তু দেখো আজ আমি
ভালোবাসি, আমার তারুকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ওভাবে তাকিয়ে থেকো না। তোমার চোখের চাহনি আমার মনের মধ্যে যে ঝড় তুলে দেয় তারু। রায়ানের মুখের এত আবেগ মাখা কথা শুনে তারিন হালকা কেঁপে উঠল। একটা অজানা প্রশান্তির হাওয়া বয়ে গেছে তারিনের হৃদয়ে। হৃদয়ের মধ্যে অদ্ভুত এক শিহরণ জেগে উঠেছে, বেআকুল হয়ে উঠেছে। তার প্রেমিক পুরুষ কি বুঝতে পারছে তার প্রেয়সীর হৃদয়ের অবস্থা? রায়ান গভীর চোখে তারিনকে দেখছে। তারিন মুগ্ধ দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান মুচকি হেসে তারিন চোখ নামিয়ে নিল। রায়ান উঠে বসে নিজের দুই হাতের মাঝখানে তারিনের মুখটা নিয়ে তারিনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। পরম আবেশে তারিন চোখ বন্ধ করে নিল। রায়ান তারিনের বন্ধ চোখের পাপড়িতে ফু দিয়ে, চোখ খোলো তারু, আমার দিকে তাকাও। তারিন চোখ খুলে তাকালো। ভালোবাসি বলবে না? লজ্জা লাগছে তারিনের। সে কিভাবে বলবে ভালোবাসি? হৃদয়ের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে। নিজেকে খুব ভীত মনে হচ্ছে। সমান তালে এক হাত দিয়ে অন্য হাত কসলে যাচ্ছে। রায়ান বেশ ভালোই তারিনের অবস্থাটা বুঝতে পারছে। এখনই বলতে হবে না, একটু সময় নিয়ে বলো, কিন্তু তোমার উত্তরটার জন্য আমি অপেক্ষা করব। এর মধ্যেই রাইমা এসে দরজায় টোকা দিল। কে রে ভাইয়া, হয়েছে? আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে আমার। রায়ান তারিনের কপালে একটা চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে, আয় আয় তুই, আমি যাচ্ছি। তারিন আজ খুব ভোরেই ঘুম থেকে উঠে গেছে বললে ভুল হবে। কাল সারা রাত তো ঘুমই হয়নি। সারা রাত কানের কাছে রায়ানের সেই আবেগ মাখা কথাগুলো বেঁচে গেছে। আর ভেবেছে নিজের মনের কথাগুলো সে কিভাবে রায়ানকে জানাবে। মনের মধ্যে লজ্জা, ভয়, মুগ্ধতা, ভালোবাসা সব তালগুলো পাকিয়ে যাচ্ছে। আনমনেই রক্তিম আকাশের দিকে তাকিয়ে আছে তারিন। আকাশটা রক্তিম বর্ণ ধারণ করেছে। আকাশের বুক চিরে একটু পরই সূর্যি মামা তার প্রবল শক্তি নিয়ে হানা দিবে, কাটিয়ে দিবে রাতের অন্ধকার। ব্যস্ত হয়ে পড়বে পুরো শহর। নিস্তব্ধতা কাটিয়ে কোলাহলে ভরে উঠবে চারিদিক। রায়ান ঘুম থেকে উঠেই দেখে পাশের টেবিলে এক কাপ কফি রাখা। কফির সাথে একটা চিরকুটো আছে। রায়ান বিছানা থেকে উঠে অগোছালো চুলের মধ্যে হাত চালিয়ে কফির মগটা হাতে নিল। কফিটা অবশ্য ঠান্ডা হয়ে গেছে। চিরকুটটা খুলে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল রায়ানের। চিরকুটে লেখা ছিল, ভালোবাসি প্রিয়। ওয়াশরুম থেকে সদ্য গোসল করে বেরিয়ে চুল মুছছিল তারিন। হঠাৎ ঘাড়ের ওপর কারো উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই চমকে উঠে পেছন ফিরে তাকালো তারিন। তারিনের মাথাটা রায়ানের বুকে গিয়ে ঠেকেছে। তারিন আমতা আমতা করে, আপনি এখানে? রায়ান তারিনের মুখের উপর ফু দিয়ে, আমি তো কোনো চিঠি চাইনি তারু, তোমার মুখে শুনতে চেয়েছিলাম। কি শুনতে চেয়েছেন? আমার ভালোবাসার কথা। তারিন এদিক ওদিক তাকাচ্ছে। রায়ানের চোখে চোখ মেলাতে পারছে না। রায়ান কেমন যেন এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তারিনের দিকে। এই দৃষ্টির মানে তারিন বুঝতে পারছে না, কিন্তু এই দৃষ্টিতে খুঁজে পাচ্ছে কাউকে কাছে পাওয়ার আকুলতা, কাউকে নিজের করে পাওয়ার আকুলতা। শুনেছিলাম ভেজা চুলে নাকি মেয়েদের স্নিগ্ধ লাগে। আজ প্রথম সে প্রমাণ আমি পেলাম আমার প্রেয়সীকে দেখে। তারিন কেমন উসখুস করছে। ভিতরে ভিতরে ভীষণ লজ্জা লাগছে। আবার রায়ানের মুখে এত আবেগ মাখা কথা তারিনের মনে ভালো লাগার দোলা বইয়ে দিচ্ছে। তারিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে রায়ানের চোখের দিকে তাকানোর শক্তি তারিনের নেই। তারু, তুমি কি জানো এই মুহূর্তে তোমাকে কতটা স্নিগ্ধময়ী লাগছে? ভেজা চুলে তোমাকে দেখে নিজেকে যে সংযত করতে পারছি না আমি তারু। আমার যে ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে জাগছে। রায়ানের ঘোর লাগা কণ্ঠে তারিনের পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। তারিন নিজের মধ্যেও কেমন উন্মাদ অনুভূতি অনুভব করছে। রায়ান তারিনের গালে হাত দিতেই দরজার সামনে এসে দাঁড়ালো রাইমা। রাইমা দ্রুত চোখ বন্ধ করে, উপস, ভুল সময় চলে এসেছি, প্লিজ কন্টিনিউ। রাইমাকে দেখে তারিন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর এই মেয়েটাও না একদম ভাইয়ের মতো ভীষণ লজ্জা দিতে পারে। ভাইয়া, আজ কিন্তু আমাদের ট্রিট দিতে হবে। রায়ান ভ্রুকুচকে, কিসের ট্রিট? এই যে তোর মতো একটা হাদারাম প্রেম করছে তার ট্রিট। ট্রিট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তুই আমাকে কি বললি হাদারাম। এখন আর ট্রিট দেব না, কিছুতেই না। সরি, ওটা তো ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। কে বলেছে তুই হাদারাম? তুই তো ভীষণ চালাক একজন মানুষ, শিয়ালের মতো দ্রুত। তারিন মনে মনে, আসলে এই ব্যাটা শিয়ালের মতোই ধূর্ত। দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ। তারিন এখনো রায়ানকে ভালোবাসি বলেনি। রায়ানও জোর করেনি সে তারিনকে সময় দিচ্ছে। সে তো জানেই তারিন তাকে ভালোবাসে।
এখন শুধু মুখ থেকে শোনা বাকি। সেদিন হঠাৎ রায়ানের একটা কল আসা, রায়ান দ্রুত চট্টগ্রাম চলে গেল। ভার্সিটিতে কি যেন সমস্যা হয়েছে। যাওয়ার আগে একবার তারিনের কাছে এসেছিল। তারিনের গাল ধরে বলে গিয়েছিল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি তারু। আমার জন্য অপেক্ষা করো, আর সাবধান, আমার অবর্তমানে অন্য কারো চিন্তাও তোমার মাথায় আনবে না, তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। বলে কপালে আলতোভাবে একটা চুমু এঁকে দিয়ে চলে গেছে। রায়ান চলে যাওয়ার পরই মন খারাপ যেন তারিনকে ঘিরে ধরলো। পুরো বাড়ি যেন খালি খালি লাগছে। এখন আর মন টিকছে না, এই বাড়িতে কিচ্ছু ভালো লাগছে না। রায়ান চলে গেল প্রায় একদিন হয়ে গেল। এই একদিনে রায়ানের সাথে কোনো কথা হয়নি। রায়ানও চট্টগ্রাম ফিরেই নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়ায় তারিনের সাথে যোগাযোগ করতে পারেনি। পরন্ত বিকেলে তারিন আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাইমা এসে তারিনের পাশে দাঁড়িয়ে তারিনের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে, নে ধর, তোর দুঃখে তোর প্রেমিকের পাগল পাগল অবস্থা প্রায়। তারিন জিহ্বা দিয়ে দুঠোঁট বিছিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যালো। পুরো একটা দিন পর তারিনের কণ্ঠস্বর শুনে প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল রায়ান। একটা দিন পর তারিনের কণ্ঠস্বর শুনছে। রায়ানের মনে হচ্ছে যেন পুরো এক যুগ পরে প্রেয়সীর কথা শুনছে। রায়ান চোখ বন্ধ রেখেই, তারু। রায়ানের মুখে নিজের নাম শুনেই ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। পুরো একটা দিন পর সে তার পাগল প্রেমিকের কণ্ঠস্বর শুনেছে। তারিন ফট করেই বলে উঠল, আপনার জন্য যে আপনার প্রেমিকা আজ প্রেম ব্যথায় জর্জরিত, সে খবর কি আপনি রাখেন? কথাটা বলেই দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরল তারিন। কি বলতেও কি বলে ফেলেছে। এই মুহূর্তে যদি তার পাগল প্রেমিক তার সামনে থাকতো, তাহলে হয়তো দেখতে পেত তার প্রেমিকার গাল দুটো লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে। তারিনের কথা শুনে রায়ান ফট করে চোখ খুলে ফেলল। হৃদয়ে একরাশ প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এই প্রথম তার প্রেয়সী নিজের মনের কথা তাকে বলেছে, হোক না সেটা মুখ ফসকেই। মাঝে মাঝে প্রেমিকাকে তার প্রেমিকের প্রতি ভালোবাসাটা বোঝাতে হলেও প্রেমিকাকে প্রেম ব্যথায় জর্জরিত করতে হয়। তারিন মুখ ফুলিয়ে, চাই না আমি ভালোবাসা বুঝতে। আমার যে ভীষণ কষ্ট হয়, বুকের ভেতর ভীষণ শূন্যতা অনুভব করি, কান্না পায় খুব। আমি যে আমার পাগল প্রেমিকের দেওয়া প্রেম ব্যথা সহ্য করতে পারছি না। আর তোমায় প্রেম ব্যথায় জর্জরিত করব না তারু, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব। কিন্তু আপনি যে এখনো পড়ছেন। এত কিছু তোমাকে ভাবতে হবে না তারু, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আমি আমার প্রেয়সীকে যে কষ্টে দেখতে পারবো না। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তারিনের। রায়ানকে ছাড়া এই বাড়িতে দম বন্ধ লাগছে। তাই রায়ান যাওয়ার কয়েকদিন পরই তারিনও গ্রামে ফিরে যায়। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে রায়ানের সাথে তারিনের কোনো যোগাযোগ নেই। এখন মনে হচ্ছে ঢাকা থেকে এসেই তারিন ভুল করেছে, মস্ত বড় ভুল। সেখানে থাকলে অন্তত রায়ামার মোবাইল থেকে রায়ানের সাথে মাঝে মাঝে কথা হতো। প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার আকুলতা যে তার প্রেয়সীকে ঘিরে ধরেছে তা কি সে জানে? হয়তো জানে না। জানলে সে ঠিকই ছুটে আসতো। গভীর রাত। তারিন খুব গোপনে তার মায়ের রুম থেকে মায়ের মোবাইলটা চুরি করে নিয়েছে। ভাগ্যিস ঢাকা থেকে আসার সময় রায়ানের মোবাইল নাম্বারটা রাইমার কাছ থেকে নিয়ে এসেছিল। কাপা কাপা হাতে মোবাইলে রায়ানের নাম্বারটা তুলে কল লাগালো। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। অস্থিরতা ঘিরে ধরেছে চারদিক থেকে। এই কেমন অস্থিরতা! বার দুই রিং হতেই রায়ান ফোনটা রিসিভ করলো। ঘুম ঝরানো কণ্ঠে বলে উঠল, হ্যালো। পরম প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল তারিন। কতদিন পর আজ তার প্রিয় মানুষটার কণ্ঠ শুনেছে। তারিন যেন কথা বলতেই ভুলে গেছে। চোখ বন্ধ করে শুধু প্রিয় মানুষটাকে অনুভব করছে। ও পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে রায়ান মোবাইলটা কান থেকে নামিয়ে নাম্বারটা চেক করলো। চট করে উঠে বসলো। চোখের ঘুম সব পালিয়ে গেছে। এ তো মামির নাম্বার। কে কল করেছে বুঝতে আর বাকি রইল না। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। তারু। কেঁপে উঠল তারিন। এখনো চুপ করে আছে, কথা বলছে না কোনো। কথা বলবেন আমার সাথে? প্রশান্তির হাওয়া বয়ে গেল রায়ানের বুকে। কত শত অপেক্ষার পর আজ তার প্রেয়সীর কণ্ঠটা শুনতে পেয়েছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমিও। মাঝ পথেই থামিয়ে দিল রায়ান। স্টপ। দূরে বসে ভালোবাসার কথা জানিয়ে আমাকে পাগল করার পায়তারা চাইছো তারু? আমি এই মোবাইলে তোমার মুখে প্রথম ভালোবাসার কথা শুনতে চাই না। আমি চাই কোনো এক জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় দুজন হাতে হাত রেখে তুমি লজ্জামাখা মুখ নিয়ে আমার চোখে চোখ রেখে বলবে, ভালোবাসি প্রিয়। চুপ করে আছে তারু। তার প্রেমিক পুরুষের কথার পৃষ্ঠে সে কি উত্তর দিবে জানা নেই।
দুই পাশেই নীরবতা বিরাজমান, শুধুমাত্র শোনা যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মৃদু ধ্বনি। বেশ খানিকক্ষণ নীরবতা ভেঙে রায়ান বলে, চুপ করে আছো কেন তারু? শুনছি। কি শুনছো? আপনার নিঃশ্বাসের ধ্বনি। ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে উঠল রায়ান। সে বেশ ভালোই বুঝতে পারছে তার মতো তার প্রেয়সীও তাকে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছে। সে কখনো ভাবেনি এত সহজেই সে তার প্রেয়সীর ভালোবাসা পেয়ে যাবে। রাখছি এখন। আর একটু থাকো না। বাবা মা উঠে যাবে, একটু পর ফজরের আজান দিবে। আবার কবে কল করবে? আবার যখন মায়ের মোবাইল চুরি করতে পারবো। বাহ, আমার বউটা দেখছি চুরিও করতে শিখে গেছে। আপনার জন্যই তো। আমার জন্য আজ মোবাইল চুরি করেছো, আর আমার মনটাই যে সেই কবে চুরি করে নিয়েছো। এখন তো মন চুরি করেছি, একদিন আপনার থেকে আপনার সবকিছু চুরি করে নেব। তারিন কপট রাগ দেখিয়ে বলিয়ে দাঁত দিয়ে জিহ্বা কাটল। ইস, কি বলতে কি বলে ফেলল। এখন এই ঠোঁট কাটা ছেলেটা নির্ঘাতকে লজ্জা দিবে। এমনিতেই তো এর মুখে কিচ্ছু আটকায় না। তারিন তড়িঘড়ি করে বলে উঠল, এখন রাখি, মা উঠে যাবে। বলিয়ে রায়ানকে কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। কল লিস্ট থেকে রায়ানের নাম্বারটা ডিলিট করে চুপি চুপি আবার আগের জায়গায় মোবাইলটা রেখে আসলো তারিন। কয়েকদিন ধরেই মেয়ের মতিগতি ভালো ঠেকছে না রেনু বেগমের। মেয়ে কেমন হঠাৎ লজ্জা পাচ্ছে, একা একাই মুচকি মুচিয়ে আসছে। আবার কোনো ভুল পথে পা বাড়াচ্ছে না তো? মেয়ের কার্যক্রম বেশ ভাবাচ্ছে তাকে। মেয়ের উপর নজরদারি শুরু করতে হবে তাকে। গভীর রাত, হঠাৎই ঘুম ভেঙে গেছে রেনু বেগমের। হঠাৎ বললে ভুল হবে ঘুমের মধ্যে তার রুমে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব টের পেয়েই ঘুম ভেঙে গিয়েছিল তার। ঘুম থেকে উঠে লাইট জ্বালানোর জন্য মাথার কাছে হাতড়ে মোবাইল কুঁচলেও মোবাইলের সন্ধান মিলল না তার। অজানা ভয় ঘিরে ধরল তাকে। অন্ধকারের মধ্যেই পা টিপে টিপে হাঁটা ধরল তারিনের রুমের দিকে। যা ভেবেছিল তাই, তার সন্দেহটাই তাহলে ঠিক। তার মেয়েটা শেষ পর্যন্ত ভুল পথেই পা বাড়ালো। ধক করে কলিজা কেঁপে উঠল রেনু বেগমের। তারিন ফিসফিস করে কার সাথে যেন কথা বলছে। কি বলছে তা শোনা যাচ্ছে না, কিন্তু কারোর সাথে কথা বলছে এটা স্পষ্ট। কথা শেষে কল কেটে মোবাইলটা আবার মায়ের রুমে রেখে আসার জন্য পিছনে ঘুরেই চমকে উঠল তারিন। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, মা। কার সাথে কথা বলছিলি? ভয়ে কেঁপে উঠল তারিন। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি বলবে কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। মাথা নিচু করে চুপ করে আছে। এত রাতে কার সাথে কথা বলছিল মুখ পুরি? বান্ধবীর সাথে কথা বলছিলাম। রাত 2টার সময় কোন বান্ধবীর সাথে কথা বলছিস তুই? বোকা পেয়েছিস আমাকে? তুই আমাকে যা বোঝাবি আমি তাই বুঝবো? তারিন আমতামতা করে, তারপর একটু থেমে, ছেলেটা কে? ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তারিনের। ওর মা সব জেনে গেল। এখন যদি বলে দেয় ছেলেটা রায়ান, তখন কি হবে? প্রায় 26 বছর পর এবাড়ির মানুষ তাহমিনাকে মেনে নিয়েছিল। এত বছর পর তাহমিনা আবার তার বাবার বাড়িতে আসতে পেরেছে, নিজের আপন মানুষদের কাছে পেয়েছে। আজ যদি আবার সবাই জানতে পারে তাহমিনার ছেলেই এবাড়ির মেয়ের সাথে প্রেম করছে, তাহলে বাড়ির সবাই যদি তাহমিনাকে আবার ভুল বোঝে, আবার যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তারিন চায় না তার কারণে তাহমিনা আবার সবার থেকে দূরে চলে যাক। এত বছর তো অনেক দূরে দূরে থেকেছে। তারিন মনে মনে পণ করেছে মরে গেলেও সে কাউকে রায়ানের নাম বলবে না, কিছুতেই না। তারিনকে চুপ করে থাকতে দেখে রেনু বেগম থমকে উঠল। ছেলেটা কে? কেউ না। রাগে রেনু বেগমের শরীর রিরি করে উঠল। থাপ্পড় মারার আগে বল ছেলেটা কে? পাশের রুম থেকে মা মেয়ের নিচু স্বরে ধমকা ধমকিতে তারেক শিকদারের ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে মেয়ের রুমে এসে দাঁড়ালো। কি হয়েছে রেনু? এত রাতে মেয়েটাকে বকছো কেন? বাবাকে দেখতে পেয়ে ভয়ে হাঁটু কেঁপে উঠল তারিনের। বাবাকে সে ভীষণ ভয় পায়। বিষয়টা বাবা জানলে কি হবে ভেবেই পাচ্ছে না তারিন। এই করে করে মেয়েটাকে মাথায় তুলেছো। তোমার আশকারাতেই মেয়েটা এত সাহস পেয়েছে। মেয়েটা যে বকে গেছে বাবা হিসেবে, সে খেয়াল কি তুমি রেখেছো? ইতোমধ্যে তারেক সাহেবের চোখ থেকে ঘুম ছুটে গিয়েছে। তারেক সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? তারিন কি আবার বকছে? সবটা শুনে ধপ করে বসে পড়ল তারেক সাহেব। তার আর বুঝতে বাকি নেই তার মেয়ে প্রেম করছে, আর তারিনকে এখনো রেনু বেগম ছেলের কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। ওকে আর কিছু জিজ্ঞেস করতে হবে না রেনু। ও যখন কিছু বলতে চাইছে না, ওকে জোর করো না। এই সপ্তাহের মধ্যে আমি ওকে বিয়ে দেব। বিয়ের কথা শুনে রেনু বেগম আর তারিন দুজনেই হতভম্ব। বিয়ে?
বিয়ে মানে? আমার এইটুকু মেয়ের কোথায় বিয়ে দিবে? বিয়ে ব্যাপারে এভাবে হুট করে বললেই হয়ে যায় নাকি? ছেলে আমার অনেক আগেই পছন্দ করা, আমার বন্ধুর ছেলে। তারিনের জন্মের সময় আমার বন্ধুর সাথে আমি কথা দিয়েছিলাম ওর ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব। ছেলেও যথেষ্ট ভালো। কিসের বিয়ে? আমি বিয়ে করব না বাবা। আমি তোর কোনো মতামত চাইনি তারিন। এতদিন আমি ভেবেছিলাম সময় হলে তোকে জানাবো, আর তুই কখনো আমার কথার অবাধ্য হবি না, এই বিশ্বাস ছিল তোর উপর, যা আজ তুই ভেঙে দিছিস। আর আমার বন্ধুকে দেওয়া কথা আমি কিছুতেই ভাঙতে পারবো না। ওদের সাথে কালকে আমি কথা বলবো। ওই এসব কথা তুমি আগে তো আমাকে বলনি। আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি। আর আমার সিদ্ধান্তের উপর তোমার কি ভরসা নেই? তা না, কিন্তু একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আর একটু ভেবে দেখলে হতো না? অনেক ভেবেই আমি আমার বন্ধুর সাইফুল এই সিদ্ধান্ত নিয়েছি। ইচ্ছে ছিল মেয়েকে ভার্সিটি অ্যাডমিশন শেষে বিয়ে দেব, কিন্তু মেয়ে যা শুরু করেছে, বিয়ে এই সপ্তাহের মধ্যেই হবে। বলে হনহন করে বেরিয়ে গেল। তারেক শিকদারের পিছু পিছু চলে রুম থেকে মোবাইল নিয়ে বেরিয়ে গেল রিনু বেগম। রুম থেকে সবাই বেরিয়ে যেতেই ধপ করে ফ্লোরে বসে পড়ল তারিন। কান্না যেন আজ বাত মানছে না। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রায়ানকে সে ও ভীষণ ভালোবাসে। রায়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা তো ও কল্পনাতেও আনতে পারে না। তার প্রেয়সীকে যে ধরে বেঁধে অন্য কারোর করার প্রচেষ্টা চালাচ্ছে, তাকে তার পাগল প্রেমিক জানে না জানে না। সেই কথা জানলে তো ঠিক থাকতে পারবে না, পাগল হয়ে যাবে। যে করেই হোক রায়ানকে এই খবরটা জানাতেই হবে তারিনের। সকালে ডাইনিং টেবিলে বসে আছে সবাই, সবার সাথে তারিনও আছে। সকলের মুখেই তারিনের বিয়ের কথা। সকাল সকাল তারেক সাহেব উঠেই সকলকে জানিয়ে দিয়েছে তার বন্ধু সাইফুলের ছেলের সাথে এই সপ্তাহেই তারিনের বিয়ে। তারিনের প্রেম সংক্রান্ত বিষয়টা চাপা রেখেই তিনি সকলকে জানিয়েছেন সাইফুল নাকি তারিনকে আর তার ছেলের বিয়ে নিয়ে তাড়া দিচ্ছে। সারা রাত ঘুম হয়নি তারিনের, কেঁদে কেটে চোখ মুখ ফুলে গেছে। চারদিকের সবটা কেমন বিষাক্ত লাগছে, ইচ্ছে করছে মরে যেতে। ও যে কিছুতেই রায়ানকে ছাড়া আর কাউকে মানতে পারবে না। এর মধ্যেই তারিনের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। 2 দিন পর বিয়ে। তারিনকে তারা আগেই দেখেছে, তাই আর দেখাদেখি করে সময় নষ্ট না করে একসাথে বিয়ের দিন ধার্য করেছে সবাই। তারিন অনেকবার তার বাবা মাকে বোঝাতে চেয়েছে, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। রায়ানের সাথে যোগাযোগের অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু পারেনি। রেনু বেগমের কঠিন নজরদারিতে আটকা পড়ে গেছে সে। এখন আর রাতে একা ঘুমাতেও দেয় না রেনু বেগম। সে এসে মেয়ের কাছে ঘুমায়। গ্রামের বাড়ি প্রতি রুমের সাথে ওয়াশরুমের ব্যবস্থা নেই। শুধুমাত্র আজিজুল শিকদারের রুমের সাথে একটা ওয়াশরুম আছে। সে বুড়ো হয়ে গিয়েছে কিনা রাত বেরাতে বাইরে ওয়াশরুমে যেতে পারে না। তারিন ওয়াশরুমে গেলেও রেনু বেগম ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে কয়েকটা দিন প্রেয়সীর কোনো খোঁজ খবর না পেয়ে রায়ানের হৃদয় বেকুল হয়ে উঠেছে। আগে তো প্রায় রাতেই মায়ের মোবাইল চুরি করে রায়ানকে কল করত। এখন প্রতি রাতে প্রেয়সীর কলের আশায় মোবাইলটা নিয়ে বসে থাকলেও কয়েকটা দিন ধরে তার কাঙ্ক্ষিত কল আর আসছে না। প্রেয়সীর কণ্ঠস্বর শোনার জন্য রায়ানের হৃদয় যে ছটফট করতে শুরু করেছে। নিজেকে সামলানো দায়ী হয়ে পড়েছে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিল রায়ান। তাহমিনা কালের উপর কল দিচ্ছে, রায়ানের কোনো হুঁশি নেই। আড্ডা দিতে দিতে রাত 10টা। আড্ডা দিয়ে হলে ফিরে পকেট থেকে মোবাইলটা বের করে ভ্রুকুচকে এলো রায়ানের। ফোনে তাহমিনা 4-5টা কল করেছে। রাইমার নাম্বার থেকে 99+ কল। এরা এত কল কেন করেছে? সবটা ঠিক আছে তো, নাকি কোনো বিপদ ঘটেছে? রায়ান আর দেরি না করে তাহমিনা নাম্বারে কল লাগালো। প্রথমবার রিং হলেও তাহমিনা কলটা রিসিভ করলো না। দ্বিতীয়বার আবার ট্রাই করতেই তাহমিনা কলটা রিসিভ করলো। হ্যালো মা। রাখ তোর হ্যালো। কোথায় তুই? কতগুলো কল করেছি, রিসিভ করিসনি কেন? মা আসলে একটু ব্যস্ত ছিলাম। এতগুলো কল করেছো, ওদিকে সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে। শোন, কাল সন্ধ্যায় তারিনীর বিয়ে। তোর মামা তোকে তাড়াতাড়ি চলে আসতে বলেছে। তারিনের বিয়ে? কথাটা যেন বজ্রের মতো রায়ানের মাথায় আঘাত করলো। হাত পা কাঁপছে। রায়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কার বিয়ে? আরে আমাদের তারিনের। এখন রাখি, বিয়ে বাড়ি কত কাজ, তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যালো হ্যালো মা। তাহমিনা ছেলের আর কোনো কথা শোনার আগেই কল কেটে দিল। মনে হচ্ছে রায়ানের কলিজা কেউ টেনে ছিঁড়ে নিচ্ছে। অসহ্য ব্যথা হচ্ছে বুকে।
বারবার কানের কাছে শুধু একটা কথাই বাজছে, কাল তারিনের বিয়ে। যে মেয়েটার সাথে একটু কথাও না বলে থাকতে এতটা কষ্ট হয়, সেই মেয়েটা ছাড়াও এ কিভাবে থাকবে? ও যে তাকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। কাল তারিনের বিয়ে মানেটা কি? সবাই মজা করছে ওর সাথে। হাতের মোবাইলটা ধরে ছুঁড়ে মারলো। পাশের দেয়ালে মোবাইলটা আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ল। সারা শরীরে মনে হয় কেউ ওর আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রেয়সীকে হারানোর তীব্র ভয় ওকে চারদিক থেকে চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। মনে হচ্ছে এখনই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। পাশের টেবিলে হাত দিয়ে সজোরে একটা আঘাত করে চিৎকার করে উঠল। পাশের রুম থেকে ওর চিৎকারের শব্দ পেয়ে ওর বন্ধুরা দৌড়ে এলো। কি হয়েছে? এমন করছিস কেন? এত বিষাক্ততার মধ্যে রায়ান যেন কিছু ভরসার হাত খুঁজে পেল। হা মাও করে কেঁদে উঠল। রায়ানের কান্না দেখে সবাই হতভম্ব। রায়ান যে এভাবে কান্না করতে পারে জানাই ছিল না ওদের। ওরা রায়ানকে সবসময় হাসি খুশি প্রাণবন্তই দেখেছে। কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? ওরা আমার তারুকে বিয়ে দিয়ে দিচ্ছে রাহাত, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার তারুকে ছাড়া কিভাবে থাকবো? বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না বলেই হু হু করে কেঁদে উঠল। কারণ বুঝতে বাকি নেই যে এটা প্রেম সংক্রান্ত বিষয়, কিন্তু এতে যেন সবাই আরো হতবাক। রায়ান যে প্রেম করছে, কাউকে ভালোবাসে, কারোরই জানা ছিল না। কিন্তু তাদের বন্ধু যে কোনো এক তারু নামক মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে তা তারা ভালোই বুঝতে পারছে। আর সেই তারু নামক মেয়েটার বিয়ের কথা শুনেই যে তাদের বন্ধু এমন করছে তা আর বুঝতে কারোরই বাকি নেই। বিয়ে করবে? কাল সন্ধ্যায়। ও মাই গড, আজকে লাস্ট ট্রেন আর লাস্ট বাসটাও ছেড়ে গিয়েছে। কাল সকালে যেতে গেলে পৌঁছতে পৌঁছতে সন্ধে। বিয়েটা আমরা আটকাবো কি করে? চিন্তা করিস না, বাইকগুলো বের কর, এখনই বের হবো আমরা। 3টে বাইকে করে মোট 6 জন করে রওনা দিয়েছে ওরা। সারা রাত বাইক চালিয়ে সকাল সকাল সেই চট্টগ্রাম থেকে বরিশালে এসেছে। সবাই ক্লান্ত, কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। রায়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। যে ছেলেটা সব সময় 10টাকে লিড করে এসেছে, সেই ছেলেটা আজ চুপচাপ বসে আছে আর একটু পরপর শুধু বলে উঠছে, তারুকে ছাড়া আমি বাঁচবো না। আমার কাছে আমার তারুকে এনে দে তোরা প্লিজ। তাহমিনা তো ভীষণ খুশি। তার ছেলে এই প্রথম বন্ধুদের এনেছে। তার ছেলে যে বন্ধু বান্ধব থাকতে পারে সেটাই যেন বিশ্বাস করতে পারছে না। সে তো ভেবেছিল তার ওই হাদারাম ছেলে কারোর সাথে কথাই বলে না, বন্ধুত্ব তো দূরে থাক। তারিন রাইমার মুখে যখনই শুনেছে রায়ান এসেছে, তখন থেকেই রায়ানের সাথে দেখা করার অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু পারেনি, কারণ সবসময় ওর সাথে কেউ না কেউ ছিল। আর তাছাড়া রায়ান আর তার বন্ধুরা এসে আবার বেরিয়েছে, তারপর আর তাদের কোনো দেখা নেই। এত খুঁজেও তো ছেলের কোনো খারাপ রেকর্ড বের করতে পারলাম না যে তা দেখে ছেলের বিয়ে ভাঙবো। সন্ধ্যা হতে আর মাত্র 3 ঘন্টা বাকি, এখনো বিয়ে ভাঙার কোনো উপায় পেলাম না। বিয়েটা শেষ পর্যন্ত ভাঙতে পারবো তো? রায়ান রেগে মেগে রাহাতের শার্টের কলার চেপে ধরল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। বিয়ে ভাঙতে পারবি না মানে কি? তারু শুধু আমার, শুধুই আমার। ওর আমাকে রেখে আর কারোর সাথে বিয়ে হতে পারে না। মাথা ঠান্ডা কর, দেখছি কি করা যায়। বিয়েটা তো ভাঙবই যে করেই হোক। আচ্ছা, ছেলে যেহেতু কোনো খারাপ রেকর্ড নেই, যেহেতু ছেলে তো মনে হয় ভালোই, আমরা ছেলের সাথে একবার কথা বলেই দেখতে হয় না? পলাশের বুদ্ধিটা সবার মনে ধরেছে। সবাই ওর কথাই সাই জানালো। রাস্তার পাশে বরযাত্রীর গাড়ি থামানো। সবাই নামাজ পড়তে গেছে। বর নিজেও উজু করতে গিয়েছে নামাজ পড়বে বলে। গ্রামের মসজিদে সবাই পুকুর ঘাটে নেমেছে উজু করতে। বর পানির দিকে তাকিয়ে উজু করছিল। তার পাশে একটা ছেলেও উজু করছিল। হঠাৎ তার পাশের ছেলেটা উজু করা শেষে দাঁড়িয়ে বলল, বিয়েটা আপনি ভেঙে দিন মিস্টার সাকিব। আমার নাম সাকিব। হোয়াট এভার, আপনি বিয়েটা ভেঙে দিন। সাকিব ভ্রুকুচকে। আমি আপনার কথায় কেন বিয়ে ভাঙবো? মাথা খারাপ নাকি আপনার? তারিন আর আমি একে অপরকে ভালোবাসি, আপনি বিয়েটা ভেঙে দিন। আমি আগে শুনেছিলাম গ্রামের মানুষেরা নাকি অন্যের বিয়েতে ভাঙানি দেয়, আজ প্রথম সচক্ষে দেখলাম। হোয়াট? আপনার মনে হচ্ছে আমি আপনাকে ভাঙানি দিচ্ছি? অবশ্যই। আর হ্যাঁ, আমি এখানে বিয়ে করতে এসেছি, বিয়ে করে বাড়ি ফিরবো। পারলে আটকে দেখান, বলে মসজিদের ভিতর চলে গেল। রায়ানের মাথায় দাও দাও করে আগুন জ্বলছে, চোখগুলোতে জ্বলন্ত লাভা ফুটছে। বিয়ে, তাই না? দাঁড়া, তোর বিয়ে করার শখ মেটাচ্ছি আমি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তোকে তো আমি আর জন্মের মতো বিয়ে করাবো।
লাল টুকটুকে বেনারসি পরে বউ সেজে মাথা নিচু করে বসে আছে তারিন। চারদিকে কেমন যেন বিষাক্ত লাগছে। মনের মধ্যে ভালোবাসার মানুষটাকে হারানোর তীব্র ব্যথা অনুভব করছে। নিজের অজান্তেই চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে। এই তারিন, কান্না বন্ধ কর। এতক্ষণ ধরে সাজালাম বলতো, সব সাজ নষ্ট হয়ে যাবে তো। কৃতি বিরক্ত হয়ে কিসের সাজ? এই সাজ যে কাটার মতো তারিনের শরীরে বিচ্ছে। মনটা হো হো করে কেঁদে উঠছে। আর মাত্র কিছুটা সময় পরই তারিন কাগজে কলমে সে অন্যের হয়ে যাবে ভাবতেই কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠছে। সারা বাড়ি নিস্তব্ধ। একটু আগে সারা বাড়িতে যে বিয়ের আমেজ ছিল তা মুহূর্তেই শেষ হয়ে গেছে। শুধুমাত্র একটা কথাই যে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বর পালিয়েছে। খবরটা শুনেই যেন তারেক শিকদারের মাথায় আকাশ ভেঙে পড়ল। বিয়ের আসর থেকে বর পালিয়েছে, এখন কি হবে তার মেয়ের? আর বিষয়টা জানাজানি হলে তার মেয়ের আবার বিয়ে দিবে কিভাবে? তাড়াহুড়ো করতে গিয়ে কি নিজের একমাত্র মেয়ের জীবনটা নষ্টই করে দিল সে? ভেবে পাচ্ছে না কিছু। এখন কি করবে সে? মেয়ের বিয়ের ভেঙে যাওয়ার কথা জানাজানি হলে তো নিজেও বা কিভাবে সবাইকে মুখ দেখাবে? এটা গ্রাম, এখানে ছেলেদের দোষ থাকলেও তা দেখা হয় না, সবাই তো তার মেয়েকেই দোষ দিবে। রেনু বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে আর তাহমিনা তাকে সান্ত্বনা দিচ্ছে। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছে রায়ান আর তার বন্ধুরা। রায়ান এবার বেশ বিরক্ত। এত কষ্ট করে সে বরকে কিডন্যাপ করে বেঁধে রেখেছে যাতে বিয়ে পর্যন্ত পৌঁছাতে না পারে, আর এই ফাঁকে সবাই মান সম্মান বাঁচাতে ওকে বলবে তারিনকে বিয়ে করতে। ও বাধ্য ছেলের মতো বিয়েটা করে নেবে। তা না, কেউ তো কিছু বলছেও না। ওর মাও সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। ওর মাও তো একবার বলতে পারে যে তার ছেলে বিয়েটা করে নেবে। এখন এতগুলো মানুষের সামনে কি নিজের বিয়ের কথা নিজে বলতে পারে? ওর কি লজ্জা শরম বলতে কিছু নেই? রায়ান বেশ কিছুক্ষণ এদের জন্য অপেক্ষা করে সাজিদ, পলাশ আর রাহাতকে কিছু একটা ইশারা করতেই ওরা তাহমিনার কাছে চলে গেল। আন্টি, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বাবা? আন্টি, এখানে বলা যাবে না, আমাদের সাথে একটু এদিকটায় আসুন। আন্টি, আমরা বলেছি কি আপনাদের সাথে? তো রায়ানের মামার বাড়ির সম্পর্ক তেমন ভালো না। আপনার আর আঙ্কেলের নাকি পালিয়ে বিয়ে করেছিলেন। নিজের ছেলের বন্ধুদের মুখে এসব কথা শুনে বেশ অস্বস্তিতে পড়ে গেছেন তাহমিনা। লজ্জা লাগছে খুব। এই মুহূর্তে রায়ানের উপর ভীষণ রাগ লাগছে। নিজের বাবা মায়ের কথা এভাবে কেউ বন্ধুদের কাছে বলে বেড়ায়? ইচ্ছে করছে এখন রায়ানকে ঠাটিয়ে দুটো চড় মারতে পারত। সাজিদ আর রাহাত বেশ ভালো করেই বুঝতে পারছে তাহমিনা অস্বস্তি বোধ করছে। এই পলাশটাও না, কোথায় কিভাবে কথা বলতে হয় জানে না। ওর কথায় কিছু মনে করবেন না আন্টি, আসলে আমরা বলতে চাচ্ছিলাম তারিনের সাথে রায়ানের বিয়েটা দিলে কেমন হয়। সাজিদের কথা শুনে বিস্ফোরিত দৃষ্টিতে সাজিদের দিকে তাকালো তাহমিনা। আসলে মেয়েটা শুনেছি যথেষ্ট ভালো, হঠাৎ মেয়েটার বিয়েটা এভাবে ভেঙে গেল। আপনি তো আমাদের সমাজকে চেনেনি, তার উপর আবার গ্রামের মেয়েটার নাম তো সবাই কুৎসাত রটাবে। এই সমাজের কেউ ছেলেদের দোষ দেয় না, ছেলেদের দোষ থাকলেও মেয়েদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। মেয়েটা এই আঘাত কিভাবে সহ্য করবে? তারপর মেয়েটা যদি খারাপ কিছু করে ফেলে? পলাশ চোখ বড় বড় করে। কি বলছিস? তারিন আত্মহত্যা করবে? করতেও পারে। তারিনের আত্মহত্যার কথা শুনেই তাহমিনা আঁতকে উঠল। সত্যি তো, মেয়েটা যদি বিয়ে ভাঙার কষ্টটা সামলে উঠতে না পেরে খারাপ কিছু করে ফেলে? তাই আন্টি, আমি বলছিলাম কি, রায়ান আর তারিনের বিয়েটা দিয়ে দিন। এত বছর আপনাদের ভাঙ্গা সম্পর্কটাও জোড়া লাগবে। তাদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ালে তারাও আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর তাছাড়া আপনার যা হাবাগোবা ছেলে, ওকে যে বিয়ে করবে, আর তারিন ভালো মেয়ে, তাই বলছি কি, তারিকের মতো মেয়েকে হাতছাড়া করা ঠিক হবে না। তাহমিনা চট করে বলে উঠল। ঠিক বলছো তো তোমরা? এ কথা আমি আগে ভেবে দেখিনি তো। আমি এখনই গিয়ে তারিককে বলছি। তাহমিনা গিয়ে সবার সামনে তারিন আর রায়ানের বিয়ের কথা বলতেই সবাই অবাক হয়ে তাহমিনার দিকে তাকালো। কৃতজ্ঞতায় তারেক শিকদারের চোখ চিকচিক করে উঠল। কিন্তু রায়ান কি এ বিয়েতে রাজি হবে? রায়ানকে আমি যা বলবো রায়ান তাই শুনবে। রায়ানের বিয়ের জন্য রেডি হ। বিয়ের কথা শুনে তো রায়ানের মনের মধ্যে লাড্ডু ফুটছে। খুশিতে বাকবাকুন করতে ইচ্ছে করছে। প্রিয়তমাকে আজ সে নিজের করে পাবে। ইস, রায়ানের যেন আর তর সইছে না। কিন্তু সবার সামনে নিজের খুশিটা দেখানো যাবে না। রায়ান অসহায় মুখ করে। কিন্তু মা, এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন?
ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।